আসসালামু আলাইকুম। আজকে আমি এন্ডোক্রাইন সিস্টেমের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আগের ক্লাসে আমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ক্যালসিয়াম মেটাবলিজমের উপর কিছুটা আলোচনা করেছি। তো আমার মনে হচ্ছিল যে আমি সেকেন্ড ক্লাসে হয়তো ফুলি এন্ডোক্রাইনের পুরো পার্টটা কভার করতে পারবো, কিন্তু পরে মনে হলো যে আসলে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক ভাস্ট একটা গ্ল্যান্ড এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমার মনে হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম এটার উপরে আমি আরেকটা থার্ড ক্লাস হোপফুলি ইনশাআল্লাহ নিব নেক্সট ক্লাসে। আর আজকে আমি থাইরয়েড গ্ল্যান্ডটা কভার করার চেষ্টা করব। তো ডাটা ইন্টারপ্রিটেশন এটা নাম দেয়া হলো, আমি আসলে যেটা করার চেষ্টা করব যে কিছু সিম্পল ডাটা ইন্টারপ্রিটেশন তো দেখাবো, তার সাথে রিলেটেড ম্যানেজমেন্ট এবং ইনভেস্টিগেশন কিছু যেটা খুব ইম্পর্টেন্ট একদম যেটাকে বলা ক্লিনিক্যাল পার্ট জানতেই হবে এরকম কিছু ইনফরমেশন ওই ডাটা ইন্টারপ্রিটেশনের সাথে সাথে দিব, যাতে সবার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই পার্টগুলো আমি সামনের দিন নিব ইনশাআল্লাহ। আমি হচ্ছে আজকে এগুলো ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে, আজকে আমি থাইরয়েডটা কভার করার চেষ্টা করি। একই রকম টপিক উপর বললে ইজি হবে গ্র্যাব করা। ফার্স্টে খুবই সিম্পল কিছু ডাটা ইন্টারপ্রিটেশন বলি। থাইরয়েডের ব্যাপার আমি ধরে নিচ্ছি যে সবার বেসিক যেটা থাইরয়েডের গ্ল্যান্ডের উপরে ইনশাআল্লাহ সবার ভালো মানে কনসেপশনটা অলরেডি আছে, এবং অনেকে প্র্যাকটিক্যাল লাইফে থাইরয়েড ডিসঅর্ডার আমরা প্রচুর পাই। এটার উপর ম্যানেজমেন্ট সবারই মোটামুটি জানা, যে জিনিসগুলো পরীক্ষায় আসে এবং এমআরসিপি কভার করে তো বলতেছি পার্ট 1 পার্ট 2। এটা ছাড়া হচ্ছে এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে ডিটেইলস যদি যাই, সরি। তো আমি একটু মানে ফার্স্টে একটু বেসিক দিয়ে স্টার্ট করি। আমরা ফার্স্টে জানি যে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, তারপর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এগুলো হচ্ছে সবারই জানা। তারপর আমি একটু এটার সাথে যখন এগুলো ফার্স্টে জানবো, তারপর আস্তে আস্তে করে কিছু আরো একটু ডিপে ঢোকার দরকার হয়। তো প্রাইমারি জিনিসগুলো আমি আবার একটু রিক্যাপিচুলেট করে নেই। আমরা জানি কি যে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম যেটা সবার জানা, যেগুলো আমরা ট্রিটমেন্ট করি, প্রাইমারিটা সবচেয়ে বেশি আসে আমাদের কাছে, সেটা হচ্ছে যে টিএসএইচ লো। টিএসএইচ লো কিন্তু হাই FT3 FT4। আমরা জানি যে থাইরয়েড ফাংশন টেস্টে আমরা টিএসএইচ ফ্রি থাইরয়েড লেভেল যেটা হচ্ছে বেশি অ্যাক্টিভ, ফ্রি গুলো টোটাল থাইরয়েড লেভেল আমাদের মানে অ্যাক্টিভলি কাজ করে না, আমাদের ফ্রিটা মেজার করতে হয়, ফ্রি T3 এবং T4, এই তিনটা নিয়ে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। তো থাইরয়েড ফাংশন টেস্টের এই তিনটা আমরা যখন করতে দেই, আমরা জানি যে টিএসএইচ লেভেলটা মানে ফিডব্যাকের মাধ্যমে যদি লো থাকে এবং হাই FT3 4 পাই, তাহলে এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, এবং টিএসএইচ লো কিন্তু যদি হাই FT3 FT4 পাই, সেটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। তাহলে যদি আমি এই স্লাইডটাতে আসলে টিএসএইচ লো দিয়ে যেগুলো আছে সেগুলোকে আমি একসাথে রাখার চেষ্টা করছি, কিন্তু যদি আমি পাশাপাশি প্রাইমারি হাইপারথাইরয়েডিজমের সাথে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমটা বলি, তাহলে এটা আমাদের মানে ইজি হয়ে যাবে বোঝাটা, যে টিএসএইচ লো কিন্তু FT3 FT4 এটাও লো, সব লো। মানে আমি যদি মনে করি যে পিটুইটারি গ্ল্যান্ডে আমার টিএসএইচ লেভেলটা কম থাকতেছে, তার রেসপন্সে থাইরয়েডের যে গ্ল্যান্ড সেটা T3 T4 প্রোডাকশন করাটা কমাই দিচ্ছে, তাহলে হচ্ছে সেটা সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। তাহলে প্রাইমারি হলে কি হবে, যে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, টিএসএইচটা লো পাবো এবং আমরা FT3 FT4টা বেশি পাবো। তাহলে প্রাইমারি হলে আমরা টিএসএইচ লো এবং FT3 FT4 বেশি পাচ্ছি, এবং সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে আমরা টিএসএইচ লো যেটা রেসপন্সে আমরা FT3 এবং FT4টা সেটাও আমরা মানে সরি টিএসএইচটা বেশি থাকবে, আমি এটা ইয়ের সাথে বলে ফেলছি, টিএসএইচটা ওখানে বেশি থাকবে এবং সেটা রেসপন্সে আমরা FT3 FT4টা বেশি পাবো। সরি, সেটা হচ্ছে পুরো উল্টো থাকবে, ঠিক আছে? মানে হাইপারথাইরয়েডিজম যেটা আমরা সেকেন্ডারি বলতেছি, সেখানে আমি আরেকবার বলি, যেটা আমার একটু বলা টাইমে ইয়ে হয়ে গেছে। থাইরয়েড গ্ল্যান্ডের রেসপন্স মানে প্রাইমারি, আর পিটুইটারি থেকে আসলেই সেকেন্ডারি। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম মানে আমাদের টিএসএইচ লো থাকবে, FT3 FT4টা বেশি থাকবে। আর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম মানে পিটুইটারিতে আমরা যেটা করব, যে পিটুইটারি গ্ল্যান্ডের টিএসএইচটা বেশি থাকবে, সেটা রেসপন্সে FT3 FT4টা বেশি পাবো। তো এখন যদি আমরা টিএসএইচ লো কিন্তু
FT3 FT4 এটাও লো, যেটা আমি হঠাৎ করে এটার সাথে মানে হাইপারথাইরয়েডিজম সেকেন্ডারিতে বলছিলাম, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। TSH লো যেটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসতেছে, এটার রেসপন্সে থাইরয়েড গ্ল্যান্ডেও যদি FT3 FT4 টা কম পায় তাহলে হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, আর এটার উল্টো যদি বলি যে আমাদের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি, মানে যেটা থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম কিন্তু হাইপো, সেখানে আমরা TSH টা বেশি পাবো কিন্তু FT3 FT4 টা আমরা কম পাবো। FT3 FT4 কম মানে এটা হাইপোথাইরয়েডিজম এবং এটা রেসপন্সে TSH টা বেশি থাকতেছে। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি। এখন যেটা হচ্ছে আমাদের একটু আস্তে আস্তে করে একটু অ্যাডভান্স লেভেলে জানবো যে সাব ক্লিনিক্যাল কেসগুলো বোঝাটা আসলে খুব ইম্পর্টেন্ট। সাব ক্লিনিক্যাল গুলো বোঝা এই কারণে ইম্পর্টেন্ট যে সাব ক্লিনিক্যাল গুলোতে পেশেন্টের সিমটম এরকম প্রকাশ পাচ্ছে না, খুব মাইল্ড সিমটম থাকে অনেকের ক্ষেত্রে, কিন্তু পেশেন্টকে কিন্তু ভিতরে ভিতরে কিছু কিছু প্রবলেম ডেভেলপ করতে পারে। এজন্য সাব ক্লিনিক্যাল কেসগুলোকে আইডেন্টিফাই করে কাদেরকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব এবং কাদেরকে আমরা ট্রিটমেন্ট করব না, এই জিনিসটা বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম এবং সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কিভাবে ইন্টারপ্রিট করব সেটা একটু দেখি। সাব ক্লিনিক্যাল, এখানে আমি যেটা বললাম যে এই স্লাইডটা অ্যাকচুয়ালি আমি সব TSH লো গুলোকে একসাথে রাখছি, এজন্য হাইপার এবং হাইপো দুটোই কিন্তু একসাথে থাকতেছে এই স্লাইডে, ঠিক আছে? তো সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমটা হচ্ছে যে সাব ক্লিনিক্যাল অর্থতে আমরা মনে রাখবো FT3 FT4 যেটা আলটিমেটলি গিয়ে ব্লাড আমাদের পুরো টিস্যুর উপর কাজ করতেছে, এই জিনিসটা নরমাল থাকবে। এটা নরমাল থাকবে দেখে আসলে আমাদের ক্লিনিক্যাল সিমটমস গুলো এরকম আসতেছে না, এটা সাব ক্লিনিক্যাল লেভেলে এখনো থাকতেছে, এখনো পুরোপুরি ক্লিনিক্যাল হচ্ছে না। কিন্তু আমরা ইন্টারপ্রিট করব কিভাবে? আমাদের অলওয়েজ সাব ক্লিনিক্যালে আমরা FT3 FT4 টা নরমাল পাবো, কিন্তু আমরা আসলে আইদার ইট ইজ সাব ক্লিনিক্যাল হাইপার অর হাইপো, এটা আমরা ডিসিশন নিব TSH লেভেল দেখে। TSH লেভেল যদি আমরা লো পাই তাহলে সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, আর TSH লেভেল যদি বেশি পাই তাহলে হচ্ছে এটা সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। যেহেতু আমরা জানি যে হাইপারথাইরয়েডিজমে TSH টা লো পাবো মানে প্রাইমারি যেটা, আর যেটাতে আমরা হাইপোথাইরয়েডিজম সেখানে আমরা TSH বেশি পাবো। তো এটার উপর ডিপেন্ড করে আমরা সাব ক্লিনিক্যাল কেসগুলো ডায়াগনোসিস করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এই স্লাইডটা আমি আরেকটু পরে দেখাই। এটা হচ্ছে যে থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের যে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি থাইরক্সিন, এটা দেওয়ার পরে আমাদের কিছু ডাটা ইন্টারপ্রিটেশন, পেশেন্টকে যে আমরা ফলো আপ করব ওই টাইমে আমরা যেসব থাইরয়েড ফাংশন টেস্ট দেখে যে ডিসিশন মেক করব যে পেশেন্টের আমাদের এখন কি করা উচিত, থাইরয়েড লেভেলটা কি ঠিক আছে, ডোজ ঠিক আছে কিনা, এসব হচ্ছে এই স্লাইডের উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশনটা নিতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা যেটা আমি একটু আগে বললাম যে TSH লো এবং এটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, TSH লো হাই FT FT4। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কি TSH লো কিন্তু সবগুলোই কম, যেহেতু সেকেন্ডারি আমি বলতেছি মানে এটা পিটুইটারি থেকে, এবং হাইপো মানে সব কম থাকবে। আচ্ছা, সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমে আমি বললাম একটু আগে যে সাব ক্লিনিক্যাল হাইপোতে TSH লো নরমাল FT3 FT4 দেখে আমরা ডিসিশনটা নিব, আসলে আমরা TSH দেখে ডিসিশনটা নিব। এখন এইটা দেখি যে এই স্লাইডটা এখন একটু বোঝার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে না T3 লেভেলটা সবসময় বেশি থাকে, T4 টা নরমাল থাকে। তো এই ধরনের একটা সিচুয়েশন হলে আমাদের এটা আলাদা করে ডায়াগনোসিস করতে হয়। এটা কিছু কিছু গ্রেভস ডিজিজে শুধুমাত্র T3 লেভেলটা বেশি থাকে, T3 টক্সিকোসিস বলে। তো আমরা অনেক সময় যেটা করি যে TSH মানে অনেক সময় দেখা যায় যে ইকোনমিক্যাল পারপাস চিন্তা করে আমরা থাইরয়েড ফাংশন টেস্টের TSH টা করি, অনেক সময় FT4 করি, T3 টা করি না। এই জন্য অনেক সময় পেশেন্টের যে সিমটম আসতেছে কিন্তু কেন আসতেছে এটা বোঝা যায় না, যে দেখা যায় যে T3 টা আইসোলেটেড ভাবে বেশি হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা কখনো হাইপারের দিকে চিন্তা করি, ফুল প্রোফাইলটা করতে দেয়া আসলে ইম্পর্টেন্ট, এবং পেশেন্টের ক্ষেত্রে যদি হাইপোর ক্ষেত্রেও আমি বলবো যে শুধু TSH লেভেলটা যেটা করতে দেয় সেটা আসলে ট্রিটমেন্ট রেসপন্স বোঝার জন্য পরবর্তী সময়ে ট্রিটমেন্ট স্টার্টের পরে আমরা আস্তে আস্তে শুধু TSH এর দিকে যেতে পারি। কিন্তু ফার্স্টে আমি বলবো সব পেশেন্টকে যখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম ডায়াগনোসিস করছি তখন আমরা থাইরয়েড ফাংশন টেস্টের ফুল প্রোফাইলটা করতে দেয়া আসলে বুদ্ধিমানের কাজ, কারণ সেক্ষেত্রে আমরা অনেক কিছু কিন্তু ক্লিনিক্যালটা যেমন সাব ক্লিনিক্যালটা বোঝা যায়। তারপর যদি হাইপার হয় সেক্ষেত্রে আইসোলেটেড T বাড়লো কিনা বোঝা যায়। শুধু একটা প্যারামিটার দিলে আসলে এটা ভালো যদি আমি ফার্স্টে বুঝি যে হ্যাঁ ডায়াগনোসিস ইজ দ্যাট, আমি ট্রিটমেন্ট স্টার্ট করলাম, এখন আমি TSH লেভেল দেখে পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্সটা বোঝার চেষ্টা করব। ইন দ্যাট কেস এরকম হাফ প্রোফাইল করতে দিলে ঠিক আছে, কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলবো যে হোল থাইরয়েড ফাংশন টেস্টটা করতে দেওয়া আসলে ইম্পর্টেন্ট।
তাহলে T3 টক্সিকোসিস এই ক্ষেত্রে আমরা আইসোলেটেড ভাবে T3 বেশি পাবো, T4 টা আমরা কিন্তু নরমাল পাবো, কিন্তু TSH টা লো পাবো, মানে অ্যাজ আ পার্ট অফ রুল যে আমরা যদি প্রাইমারি হাইপারথাইরয়েডিজম চিন্তা করি TSH টা লো হবে। এখন দেখি দুটো খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা সিক ইউথাইরয়েডিজম আর একটা হচ্ছে ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস। এই দুটো ডায়াগনোসিস আমি আলাদা করে একটু বলবো। সিক ইউথাইরয়েডিজমের উপর একটা আলাদা স্লাইড আছে, তারপর আমি এখানে একটু বলি। সিক ইউথাইরয়েডিজমটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে বোঝা যে কোনো কারণে ইলনেস হলে, মানে হসপিটালে পেশেন্ট যে ভর্তি হয়, আইসিইউ তে ভর্তি হচ্ছে বা যে কোনো ক্রনিক ইলনেসের টাইমে থাইরয়েড ফাংশন টেস্ট যদি করি তখন কিন্তু ডিরেঞ্জ পাবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিই তাহলে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হার্মফুল হবে। তো এই ধরনের সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য সিক ইউথাইরয়েডিজম কনসেপ্টটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের বডির উপর অনেক একটা ভাস্ট লেভেল অফ ইনফ্লুয়েন্স আছে সবকিছুর উপরে, পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন রকম যে সিস্টেম আছে সবকিছুর উপরে যেরকম প্রভাব আছে, সেরকম আমাদের যখন আমাদের বডির বিভিন্ন রকমের চাহিদা যদি বাড়ে, ধরেন প্রেগন্যান্সিতে, ল্যাকটেশনের সময়, বিভিন্ন ইলনেসে, এটা মানে মেটাবলিজমের সাথে যেহেতু রিলেটেড অনেক ডিরেঞ্জড হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে মানে বেশ ভালো ডিরেঞ্জড হয় থাইরয়েডের ফাংশন টেস্টটা। তো সেই ক্ষেত্রে আমরা সেটার উপর ডিপেন্ড করে যে আসলে ডিসিশন নিব তা না, আমাদের একটু ওয়েট করে তারপর আমাদের পেশেন্ট আসলে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেমে ভুগছে কিনা এটা আমাদের আসলে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে এই কনসেপ্টটা জানা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে আমরা সবাই মোটামুটি জানি, তারপর একটু কনসেপ্টটা আরেকটু বেশি ক্লিয়ার করে নেই, যদি একটু ডিপে চিন্তা করি যে আসলে এখানে ব্যাপারটা কি হয়। সিক ইউথাইরয়েডিজমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা টিএসএইচ লেভেল, ভার্চুয়ালি আমরা টিএসএইচ লেভেল লো, হাই, নরমাল যে কোনোটাই পেতে পারি। এই সময় একটা পেশেন্টের যদি ফার্স্ট যে ইলনেস নিয়ে আসলো তার অ্যাকিউট ফেজে আমরা লো পেতে পারি, আমরা তার রিকভারি ফেজে গিয়ে হাই পেতে পারি। এই জন্য দেখা যায় যে একদম যখন পেশেন্ট খুব খারাপ কন্ডিশনের মধ্যে আছে, মানে একদম ইলনেসের খুব হাই একটা দ্য পিক অফ হিজ অর হার ইলনেস আছে, সেই সময় আমি টিএসএইচ লেভেলটা লো পাওয়াটাই আসলে স্বাভাবিক। এই সময় দেখা যায় টিএসএইচটা একটু লো থাকতেছে, কিন্তু আমরা হাইও আসলে পেতে পারি বা অনেক ক্ষেত্রে আমরা নরমালও পেতে পারি। তাহলে আমরা আসলে বুঝবো কিভাবে যেটা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিক ইউথাইরয়েডিজম অর নট। আমরা যে ইন্টারপ্রিটেশনটা সবচেয়ে বেশি পেলে আমরা বুঝবো যে পেশেন্ট আসলে হিস্ট্রি নিব, সবচেয়ে বড় কথা আমরা হিস্ট্রি নিব যে পেশেন্ট আগে থেকে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে কিনা এবং তার কন্ট্রোলটা কেমন ছিল এবং তার লাস্ট প্রোফাইলটা কেমন, কবে করা এবং ডোজ গুলো আমরা দেখবো। এসব আমরা হিস্ট্রিতে তো অবশ্যই নিব। তার সাথে যদি আমি ইনভেস্টিগেশন প্রোফাইলটা বলি যে আমরা টিএসএইচ লেভেল যে কোনোটাই পেতে পারি, তবে লো পাওয়াটাই আমরা বেশি এক্সপেক্ট করব। তার সাথে যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে FT3 লেভেল। ঠিক আছে, FT4 লেভেল ক্যান বি আইদার নরমাল অর লো, যে কোনোটাই থাকতে পারে, ইভেন আমরা নরমালও পেতে পারি। তাহলে পেশেন্ট সিক ইউথাইরয়েডিজমে ভুগতেছে কিনা এটা বুঝবো হচ্ছে যে আমরা লো FT3 লেভেলটা দিয়ে। এটার কারণ হচ্ছে যে কোনো ইলনেসে যেটা হয় আমরা জানি যে T3 টা আসলে অ্যাক্টিভ ফর্ম বেশি, ফ্রি T3 লেভেল। T4 টা আমরা যখন থাইরক্সিনটা দেই এটা অ্যাকচুয়ালি T4 টা আমরা দেই এবং T4 বডিতে যখন তৈরি হয় তারপর সেটা গিয়ে T3 তে কনভার্ট হয়, পেরিফেরাল কনভার্সন হয়। তো যে কোনো কারণেই হোক ইলনেসে T4 টা T3 তে কনভার্ট কম হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় T4 টা নরমাল পাচ্ছি আমরা পেশেন্টের, কিন্তু T3 লেভেলটা আমরা কম পাবো। তো T3 যখন আমরা কম পাবো মানে ফ্রি T3 লেভেলটা, এটা হচ্ছে মোটামুটি সব ইউথাইরয়েড কেসে কমনলি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু TSH এবং FT4 এই দুটো দিয়ে কিন্তু আমরা আসলে পুরোপুরি বুঝতে পারবো না যে পেশেন্ট সিক ইউথাইরয়েডিজমে ভুগতেছে কিনা। এটা আমাদের ডিসিশন মেকিং এর জন্য আমরা যেই ইন্টারপ্রিটেশনটার দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে ফ্রি FT3 লেভেল, বিকজ আমি যেটা বললাম যে পেরিফেরাল কনভার্সনটা প্রিভেন্টেড হয়ে থাকে কোনো কারণে, পুরো বডির যে সিস্টেম আর রিভার্স T3 লেভেলটা আসলে বেশি পাওয়া যায় তখন। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবং সিক ইউথাইরয়েডিজমের ম্যানেজমেন্ট আসলে কিছুই না, আমরা ওয়েট করব পেশেন্টের, আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিব না। T3 লেভেল মানে কম দেখে বা TSH লেভেল যদি কম আছে এটা দেখে বুঝবো না যে না পেশেন্ট মনে হয় এখন TSH লো, মানে আমাদের একটা ডিসিশন হাইপারে চলে গেলাম ডিসিশনে, এরকম কিছু করা যাবে না। আমাদের ওয়েট করতে হবে এবং আমাদের একটু ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। এটার উপর একটা আলাদা স্লাইড আছে, আমি এরপরে আসলে আমি আবার হচ্ছে এটা নিয়ে আরেকটু এক্সপ্লেইন করবো।
তাহলে এটা ডাটা ইন্টারপ্রিটেশনটা যদি আমি খেয়াল করি সিকিউ থাইরয়েডিজমে, যে আমরা FT3 টা একটু কম পাবো, FT3-4 টা নরমাল পেতে পারি বা লো পেতে পারি, আর TSH টা আমরা যে কোনটাই পাবো, অ্যাকিউট ফেজে লো পাই, রিকভারি ফেজে অনেক সময় হাই পাই, আবার নরমালও পেতে পারি। এই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন ফর সিকিউ থাইরয়েডিজম। এখন আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস। যেটা ফ্যাকটিশিয়াস বলতেছি মানে এটা বোঝাই যাচ্ছে যে পেশেন্ট নিজের থেকে অ্যাবিউজ করা, যেটা যে থাইরক্সিন লেভেলটা সে নিচ্ছে বাইরে থেকে এবং অ্যাবিউজ হিসেবে নিচ্ছে, অ্যাজ আ নট অ্যাজ আ পার্ট অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, এটা এক্সেসিভ লেভেলে পেশেন্ট নিচ্ছে। তো এটা আমরা বুঝবো কিভাবে? পরীক্ষাতে যেই ইনফরমেশনটা থাকে, পেশেন্টে দেখা যায় ফার্মাসিস্ট, আইদার পেশেন্টের প্রফেশন হচ্ছে ফার্মাসিস্ট। কারণ যদি আমি রয়্যাল কলেজের পার্সপেক্টিভে বলি, ইংল্যান্ডের পার্সপেক্টিভ বা বাইরের কান্ট্রি, যে প্রেসক্রিপশন ছাড়া আসলে ওদের এই ধরনের ওষুধ, এগুলো তো ওভার কান্ট্রার না ডেফিনেটলি, তো এই ধরনের ওষুধ কিন্তু ওদের অ্যাভেলেবল থাকে না। তো দেখা যায় যে কারা এগুলোর মানে অ্যাক্সেসিবিলিটি কাদের থাকে? ফার্মাসিস্টদের থাকে। এটা একটা সিনারিও, একটা পার্ট হিসেবে থাকে। আরেকটা থাকে যে ফ্যামিলি মেম্বার কেউ মানে থাইরয়েড প্রবলেমে আছে, যেমন হাইপোথাইরয়েডিজমে দে আর সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম, এবং তার বাসাতে অ্যাভেলেবল থাইরক্সিনটা, সো সেজন্য সে হয়তোবা তার বাবার আছে বা তার মায়ের আছে বা তার ভাই বোন কারো আছে, হাজবেন্ডের আছে, এরকম থাকতে পারে, এবং সে সেটাকে অ্যাবিউজ করতেছে কোনো কারণে, এবং তার সাথে একটা মেন্টাল প্রবলেমের হিস্ট্রি থাকতেও পারে, নাও পারে, বা পেশেন্ট সাফারিংস এ আছে, কোনো স্ট্রেসের হিস্ট্রি দিতে পারে। অনেক সময় এমন থাকে যে আগে কোনো অ্যাবিউজের হিস্ট্রি দেয়া থাকে হিস্ট্রিতে, যে সে আগে অ্যাবিউজের হিস্ট্রি মিন্স এরকম দেয় না যে সে অ্যাবিউজ করছে, তাহলে বোঝাই যায়, এত ক্লিন কাট হিস্ট্রি দিবে না। অনেক সময় এরকম দিবে যে পেশেন্ট আরো একবার হসপিটালে এরকম সিমটম নিয়ে ভর্তি ছিল, এরকম একটা ক্লু দেয়। তাহলে আমি কি বললাম যে ব্যাকগ্রাউন্ড ক্লু হিসেবে ফার্মাসিস্ট অর ফ্যামিলি মেম্বার ইজ সাফারিং ফ্রম দ্য সেম প্রবলেম, এবং হ্যাঁ এই পেশেন্ট ইজ অন থাইরক্সিন, এরকম একটা হিস্ট্রি থাকে, এবং পেশেন্টের কোনো মেন্টাল প্রবলেম অথবা তার আগে এরকম হসপিটালে ভর্তি হওয়ার একটা হিস্ট্রি আছে সিমিলার কাইন্ড অফ প্রবলেম নিয়ে। তো এরকম হিস্ট্রির সাথে যদি ডাটা ইন্টারপ্রিটেশন দেখি, তাহলে কিরকম টাইপের হতে পারে? আচ্ছা, আমরা জানি যে থাইরক্সিনটা অ্যাকচুয়ালি FT4 টা আমরা দেই, তাহলে অবভিয়াসলি যেটা হবে যে FT4 লেভেলটা আমরা অনেক বেশি পাবো, আমরা T4 লেভেলটা অনেক বেশি পাবো পেশেন্টের, এবং এটার রেসপন্সে যেটা হয় যে TSH টা আমরা লো পাবো ডেফিনেটলি, এবং FT3 নরমালও থাকতে পারে, লো থাকতে পারে, মানে FT3 টা ইম্পর্টেন্ট না এখানে। আমরা যেটা দেখবো যে উই উইল কম্পেয়ার T4 উইথ T3। যদি আমরা দেখি T4 লেভেলটা অনেক বেশি T3 থেকে, এবং যে তিনটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, আমি যেটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো বলে দিলাম, যে ফার্মাসিস্ট অর ফ্যামিলি হিস্ট্রি অফ টেকিং থাইরক্সিন অর সাইকোলজিক্যাল স্ট্রেস, এগুলোর সাথে ইনভেস্টিগেশন প্রোফাইলে আমরা যে তিনটা জিনিস দেখবো, একটা দেখবো যে কি T4 লেভেল ইজ গ্রেটার দেন T3 লেভেল, দুই নাম্বার কি থাইরোগ্লোবিলিন লেভেল ইজ লো। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমরা যদি সত্যি সত্যি থাইরক্সিন দেই, সেটা তো আমাদের বডিতে থাইরয়েড গ্লোবিলিন ইউজ করে এটা তৈরি হবে। তো থাইরোগ্লোবিলিন যেহেতু এটার কাঁচামাল প্রোডাকশনের একটা পার্ট, তো যেহেতু আমরা বাইরে থেকে দিচ্ছি, সো এটা ইনভলভ হবে, এটা লো থাকবে, লো থাইরোগ্লোবিলিন লেভেল থাকবে, এবং রেডিও আয়োডিন আপটেকটা অবশ্যই লো থাকবে। তো রেডিও আয়োডিন আপটেকটা বেশি থাকবে না, রেডিও আপটেকটা লো থাকবে, থাইরোগ্লোবিলিন লেভেল লো থাকবে, T4 T3 থেকে বেশি থাকবে। এগুলো হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে ল্যাবের ফাইন্ডিংস পাবো, তার সাথে আমরা ব্যাকগ্রাউন্ডের এই তিনটা ইনফরমেশন পাবো। তো এই জিনিসগুলো যদি পাই, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের আসলে থাইরক্সিন টক্সিসিটি আছে। এবং অ্যামিওডারন এবং হেপারিন, আরেকটা বলে লিথিয়াম অবশ্য হাইপোথাইরয়েডিজম করে, অ্যামিওডারন, হেপারিন, থাইরক্সিন, এগুলো হাইপারথাইরয়েডিজম করে। তো এই জন্য আমি এটার সাথে একসাথে বললাম। অ্যামিওডারন যে হাইপারথাইরয়েডিজম করে এবং হাইপো দুটোই করে, এটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্মাকোলজি পড়ার টাইমে এটা ডিটেলস সবাই পড়বে, এবং আমি এখানে স্লাইড রাখছি, একটু ডিটেলস পড়তে হয়। টাইপ 1 টাইপ 2 টাইপের মানে ইফেক্ট দেয় অ্যামিওডারন, মানে ডিটেলস পড়তে হবে। দুটো হাইপোথাইরয়েডিজমে একরকম টাইপের এফেক্ট তৈরি করতেছে, এবং ম্যানেজমেন্ট একরকমের, আবার থাইরক্সিকোসিসের ম্যানেজমেন্ট আরেক রকম, অ্যামিওডারন ইনডিউসড। এখানে আমি এই যেটা মাত্র বললাম ফ্যাকটিশিয়াসের যেটা, সেটারই একটা ক্লিনিক্যাল সিনারিওটা আমি এখান থেকে বই থেকে, যেটা আমাদের কোশ্চেন ব্যাংক, ওখান থেকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা জিনিস মনে রাখলে ভালো, যে আমরা কিন্তু কোন রকমের, এটা যেহেতু বাইরে থেকে দেওয়া হচ্ছে, ডেফিনেটলি আমরা কোনো অ্যান্টিবডি পজিটিভ পাবো না, এটাও অনেক সময় দেওয়া থাকে কোশ্চেন।
যে 27 years old pharmacist is admitted to the emergency department with a panic attack. On further questioning, it transpires that she has been suffering from palpitation and has lost weight over the past 6 months. Her period stopped 3 months ago. On the examination, her blood pressure 140 মানে বেশি, পালসও বেশি, মানে থায়োটক্সিকোসিসের যে ফিচার্স গুলো প্যানিক অ্যাটাক, প্যালপিটেশন, প্রেসার বেশি, পালস বেশি, এই ধরনের ফিচার্স গুলো থাকতেছে এবং সে ফার্মাসিস্ট। মানে প্যানিক অ্যাটাক, থায়োটক্সিকোসিস কিন্তু অবভিয়াসলি এটা আমাদের মনে রাখতে হবে যে প্যানিক অ্যাটাক যেটা এটার সাথে মিমিক করে। এবং বডি বিএমআই কম, এবং পেশেন্টের যে দেখতেছি আমরা Phe3-4 লেভেলটা 32, টিএসএইচটা কম, আচ্ছা এগুলো দরকার নাই। আর থাইরোগ্লোবিলিন লেভেল লো, এখানে একটু কেটে গেছে, আমি এটা বলে দিচ্ছি যে এখানে সব রিসেপ্টর গুলো মানে অ্যান্টিবডি গুলো বলছে, টিপিও টিএসএইচ রিসেপ্টর দুটোই দিচ্ছে। আসলে টিপিওটা আমরা হাসিমোটরে বেশি দেখি এবং টিএসএইচ রিসেপ্টর এগেইনস্টে যেটা সেটা আমরা দেখি মেনি গ্রেভস ডিজিজে। এই অ্যান্টিবডি গুলো অটো অ্যান্টিবডি গুলো নেগেটিভ থাকবে এবং গ্ল্যান্ডের যে আপটেক সেটা হচ্ছে লোয়ার অ্যাবসেন্ট থাকবে। তাহলে আমরা দেখি যে ল্যাব ফাইন্ডিংস এ কি থাকতেছে, থাইরোগ্লোবিলিন তিনটাই কিন্তু দেয়া কোশ্চেনে, থাইরোগ্লোবিলিন লেভেল লো, টিপিও এবং টিএসএইচ রিসেপ্টর মানে অটো অ্যান্টিবডি গুলো লো, T4 লেভেল হাই এবং এই থাইরয়েড স্ক্যানের রেডিও আয়োডিন আপটেক যেটা সেটা হচ্ছে লো। তো এই যে সবগুলো মিলায়ে আমাদের ডায়াগনোসিস দাঁড়ালো কি যে ডি নাম্বার থাইরোটক্সিকোসিস ফ্যাকটিশিয়া। তো এই জিনিসটা যে এটা আমাদের আলাদা করে জানতে হবে, আলাদা করে সবকিছুই। যেরকম আমি সামনের ক্লাসটাতে এটার সাথে যেহেতু মিল আছে আমি একটু বলে দেই, ফিওক্রোমোসাইটোমা, তারপরে এই যে ইনসুলিনোমা, আমরা যে মেন 1 পড়ি ওই সময় ইয়েগুলো করতে হয়, মেন পড়ার টাইমে নিউরোএন্ডোক্রাইন ডিসঅর্ডার করতে হয় এবং এগুলো খুব আসে পরীক্ষায়। এর মধ্যে একটা কিন্তু আছে হচ্ছে মেন 1 এর পার্ট হিসেবে ইনসুলিনোমা। তো এই ইনসুলিনোমার পার্ট ডিডি হিসেবে ইনসুলিন অ্যাবিউজটা আসে, ফ্যাকটিশিয়াস ইনসুলিন ইনটেক। তো ওখানেও কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন আমরা দেখব, যেমন এখানে থাইরোগ্লোবিলিন লেভেলটা লো ছিল, ওখানে কিন্তু আমরা দেখব কি যে ইনসুলিন তৈরির সময় প্রো ইনসুলিন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এবং সি পেপটাইড তৈরি হয়। তো ফ্যাকটিশিয়াস হলে কিন্তু সি পেপটাইড লেভেল এবং যে প্রো ইনসুলিন লেভেল কম থাকবে, কিন্তু ইনসুলিন লেভেল ব্লাডে অনেক বেশি থাকবে, ঠিক আছে। ইনসুলিন বাইরে থেকে দেওয়া হচ্ছে, ইনসুলিন বেশি থাকবে, ভিতরের থেকে কারো যদি ইনসুলিনোমার জন্য ইনসুলিন বেশি হয় তাহলে ইনসুলিন বেশি থাকবে। তো এই দুটো দিয়ে তো আসলে বুঝবো না, কিন্তু পেশেন্টের একই রকম সিমটম থাকে, পেশেন্ট রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং ওখানে আমরা দেখব পেশেন্ট ফার্মাসিস্ট অথবা ফ্যামিলি মেম্বার কেউ ডায়াবেটিস আছে, ইনসুলিন নিচ্ছে, ওনার আগে আরো হসপিটালে বারবার হাইপো নিয়ে ভর্তির হিস্ট্রি থাকবে। এগুলোর সাথে আমরা সি পেপটাইড এবং প্রো ইনসুলিন লেভেল এটা দিয়ে আমরা ডিসিশন নিব যে পেশেন্ট ফ্যাকটিশিয়াস ইনসুলিন অ্যাবিউসে নিয়ে ভুগছে নাকি মানে নিয়ে প্রেজেন্ট করতেছে, অর পেশেন্ট সাফারিং ফ্রম ইনসুলিনোমা। ইনসুলিনোমা নিলে থাকলে কিন্তু আসলে এটা যেহেতু একটা ভিতরগত প্রবলেম এবং পেশেন্টের সবসময় বেশি থাকতেছে ইনসুলিন লেভেল, পেশেন্টের কিন্তু একটা ওয়েট গেইনের হিস্ট্রি থাকে। আর ফ্যাকটিশিয়াস হলে এরকম থাকবে না, ওটা রিকারেন্ট হলে হয়তো অন্য কথা, কিন্তু আমরা তো এমন থাকে না যে অনেকবার এত বেশি নিচ্ছে যে পেশেন্টের ওয়েট গেইন হচ্ছে অ্যানাবলিক হরমোন হিসেবে। ইনসুলিনোমাতে অনেক ওয়েট গেইনের হিস্ট্রি থাকবে, ঠিক আছে, কারণ কনস্ট্যান্টলি বডিতে তৈরি হচ্ছে। তো ওয়েট গেইনের একটা পেশেন্ট যে ওবেস একটা পেশেন্ট, তার রিকারেন্ট হাইপোর একটা হিস্ট্রি, তার ল্যাব প্রোফাইলে আমরা সি পেপটাইড লেভেল যদি বেশি পাই তাহলে, এবং প্রো ইনসুলিন অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, বাট সি পেপটাইড লেভেল ইনভ্যারিয়েবলি সবসময় বলা থাকবে। সি পেপটাইড লেভেল বেশি পেলে ইনসুলিনোমা, কম পেলে হচ্ছে ইনসুলিন অ্যাবিউজ। তো এটার সাথে একদম মানে পাশাপাশি দুটো ক্লিনিক্যাল সিনিয়রটা একসাথে বলে দিলাম যাতে কনসেপশনটা ক্লিয়ার হয়, এবং দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এটা মনে হয় বলছি, এটা বলছি রাইট। এখন হচ্ছে থাইরক্সিন রিপ্লেসমেন্টের এই জিনিসটা একটু বলি, যেটা আমি তখন বলতেছিলাম। আমরা পেশেন্টকে, আমরা সবাই জানি হাইপোথাইরয়েড পেশেন্টকে আমরা থাইরক্সিন স্টার্ট করে দিব। কিভাবে স্টার্ট করব, কত ডোজে, কাদেরকে একটু কম ডোজে স্টার্ট করতে হয়, এগুলো আমি পরে বলবো। আমি জাস্ট একটু ডাটা ইন্টারপ্রিটেশন রিলেটেড যে ব্যাপারগুলো এটা বলি। যে ধরলাম যে আমাদের পেশেন্ট ওয়াজ ইন্ডিকেটেড ফর থাইরক্সিন, আমরা থাইরক্সিনটা স্টার্ট করে দিছি। এখন আমরা পেশেন্টকে তো ফলো আপ করবো। ডেফিনেটলি আমরা জানি যে
আজকে থাইরক্সিন দিলে যে আমরা এক সপ্তাহ পরে পেশেন্টকে আসতে বলবো তা না। পেশেন্টের এটার জন্য মানে পেশেন্টের থাইরয়েড ফাংশন লেভেলটা স্টেবল হতে এবং এটা রেসপন্স ফুল পেতে হলে আমাদের 1.5 থেকে 2 মাস ওয়েট করতে হবে, এবং 1.5 মাস পর আমরা সাপোজ পেশেন্টের থাইরয়েড প্রোফাইলটা করলাম। এখন আমাদের আসলে কি দেখার উদ্দেশ্য থাকবে এবং আমরা সেই অনুযায়ী কিভাবে ডিসিশন নিব সেটা দেখি। TSH লেভেল এবং T4 লেভেল আমরা করব ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য। তো আমরা ফার্স্টে যেটা দেখবো যে হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করি পেশেন্ট কমপ্লায়েন্ট ছিল কিনা। পেশেন্টকে তো মুখে আমরা হিসেল জিজ্ঞেস করবো যে তুমি ঠিকমতো খাচ্ছ কিনা, কিন্তু তার সাথে আমরা দেখবো যে পেশেন্ট ঠিকমতো খাইছে কিনা। এবং আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে পেশেন্ট হয়তো সে জানে সে প্রতিদিন খায় কিন্তু সে আসলে ব্রেকফাস্টের পরে খাচ্ছে। আমরা সবাই জানি থাইরক্সিনটা খালি পেটে অবশ্যই খেতে হবে, কারণ এটার সাথে মানে থাইরক্সিন কিন্তু এমন একটা ড্রাগ যেটা অ্যাবজর্পশনের মানে খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশনটা এত বেশি হ্যাম্পার্ড হয় বিভিন্ন জিনিস নিয়ে, যেরকম যদিও আজকে আমি স্লাইডে বলিনি কিন্তু আমি একটু মুখে বলে দিতে চাই। স্লাইডেটাতে আসলে বলা উচিত ছিল ট্রিটমেন্টের সময়, এটা আমি একটু বলি মুখে, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যে থাইরক্সিন আয়রন দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ অ্যাবজর্পশন হ্যাম্পার্ড হয়, ক্যালসিয়াম দিয়ে অ্যাবজর্পশন অনেক হ্যাম্পার্ড হয়। তারপর এনজাইম ইনডিউসার যেরকম রিফাম্পিসিন যদি টিবি ড্রাগস কখনো দিতে হয় হাইপোথাইরয়েড পেশেন্টের সাথে, এটা কিন্তু অনেক বেশি পরিমাণ হ্যাম্পার্ড হয়। সো আমি বলবো যে থাইরক্সিনের অ্যাবজর্পশনটা, তারপর যেটা আমি বললাম যে খালি পেটে খাওয়া তো খুবই ইম্পর্টেন্ট। এরকম অনেক কেস প্র্যাকটিক্যালি পাওয়া যায় যারা থাইরক্সিন হচ্ছে ব্রেকফাস্টের পরে খায়। তো এটার জন্য কিন্তু পেশেন্ট মনে করতেছে পেশেন্ট ভেরি মাচ কমপ্লায়েন্ট উইথ দ্য ড্রাগ, বাট আমরা কিন্তু ডিউরেন্স থাইরয়েড ফাংশন টেস্ট পাবো, তার কন্ট্রোল হবে না, আগের মতো হাইপোথাইরয়েড রয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই ট্রিটমেন্ট রেসপন্স 1.5 মাস পর দেখাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র পেশেন্ট খাচ্ছে তা না, তার অ্যাবজর্পশন ঠিক আছে কিনা এই পয়েন্টের উপরও কিন্তু আমি জোর দিচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু একটু ওভারলুকড হয়ে যায়। পেশেন্ট আসলে অনেক সময় নিজে ওভার দ্য কাউন্টার ড্রাগ, আমরা জানি আজকাল যে সবাই নিজের মতো করে ওষুধ খায়, অনেক সময় অনেক প্রেসক্রিপশন মানে ফার্মাসিস্টদের থেকে নিয়ে আসে ওষুধ এনে খায়, আয়রন খাচ্ছে হয়তো বা পেশেন্ট এই সময় থাইরয়েডের সাথে। তো ওই ধরনের এগুলো কিন্তু ইনফর্ম করতে হবে ডক্টরকে। এবং মিনিমাম কি একসাথে খাওয়া যাবে না, খাওয়া যাবে না একদম তা না, তার যদি আয়রনের প্রবলেম থাকে তাকে তো অবশ্যই খেতে হবে আয়রন, কিন্তু সেটা কি পেশেন্ট মানে থাইরক্সিনের সাথে খাচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট দেখা। তো টিএসএইচ লেভেল আমরা দেখবো যে যদি দেখি এরকম যে হ্যাঁ টিএসএইচ লেভেল আমরা এক্সপেক্ট করতেছি পেশেন্টের কন্ট্রোলে চলে আসার কথা, অনেক হাই ছিল, সাপোজ পেশেন্টের 10 ছিল, হ্যাঁ 0.5 to 5 নরমাল। তো আমরা যদি দেখি যে পেশেন্টের আমার কাছে যখন আসছে আমি তাকে থাইরক্সিন দেওয়ার আগে তার 12-15 এরকম ছিল, এখনো আমি দেখতেছি তার 10-12 এরকম রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এবং T4টা নরমাল। তো এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে যে পেশেন্ট T4 নরমাল অ্যাজ বিকজ থাইরক্সিন সে এখানে আসবে তাই সে মানে কয়েকটা ডোজ একটু রেগুলার হওয়ার চেষ্টা করছে, আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমি এখন T4 থাইরক্সিনটা আমি একটু খেয়ে নেই, 2-3 দিন আমি খুব মনোযোগ দিয়ে খাইলাম ঠিক মতন, কিন্তু আমি আগে 1-1.5 মাস ঠিক মতো খাই নাই, আমি কখনো খাইছি কখনো খাই নাই। তো এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু টিএসএইচ রেসপন্সটা কিন্তু টের পেয়ে যাবে যে থাইরক্সিন ঠিক মতো খাওয়া হচ্ছে কিনা। তো টিএসএইচটা কিন্তু কন্ট্রোল হবে না, T4টা হবে, কারণ T4টা তো আমি এই মাত্র কালকে পরশু খেয়ে আসছি, এখন এটা নরমাল আমি পাবো, কিন্তু টিএসএইচটা দেখে আমি ডিসিশন নিব পেশেন্টের আসলে কন্ট্রোল আছে কি না, অথবা তার অ্যাবজর্পশন সে হয়তো খাচ্ছে সে বুঝতেছে না তার কোনো প্রবলেম হচ্ছে তার খাওয়ার নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো টিএসএইচটা দেখে। তো এটা আমাদের তখন হিস্ট্রি ভালো করে নিতে হবে যে ব্যাপারটা কি, অ্যাবজর্পশনে কোনো প্রবলেম কেন হচ্ছে, ব্রেকফাস্টের সাথে খাচ্ছে কিনা, অন্য কোনো ড্রাগ খাচ্ছে কিনা, ইন্টারাকশন হচ্ছে এরকম কোনো কিছু, অথবা আর কোনো প্রবলেম আছে কিনা পেশেন্টের, সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। তাহলে টিএসএইচ স্টিল হাই এবং T4 নরমাল মিন্স নন কমপ্লায়েন্স। আমরা জানি না যে ডায়াবেটিসের হিমোগ্লোবিন A1C আমরা করি, আমরা যদি জাস্ট সুগার লেভেলটা করি পেশেন্ট তো 2-3 দিন ডক্টরের কাছে যাওয়ার আগে বা ল্যাব টেস্ট করার আগে 2-3 দিন খুব ভালো মতন সে খাওয়া দাওয়া কন্ট্রোল করলো পেশেন্ট, তারপরে মাপলো, তখন দেখা যাবে আজকের ফাস্টিংটা খুব ভালো, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টও ভালো, কিন্তু হিমোগ্লোবিন A1C যেটা HbA1c সেটা কিন্তু লাস্ট 3 মান্থস এর মানে গড় দিবে। তো সেইটা আমরা বুঝবো যে কেউ আসলে ইরেগুলার ছিল কি ছিল না। তো এই জন্য সেরকম ক্ষেত্রে আমরা বুঝবো টিএসএইচটা এরকম হিমোগ্লোবিন A1C এর মতন একটা ভূমিকা পালন করবে থাইরয়েডের ক্ষেত্রে। আচ্ছা এখন দেখি যে অনেক সময় আমাদের ক্ষেত্রে ওভার রিপ্লেসমেন্ট হতে পারে, আমাদের ডক্টররা যখন আমরা প্রেসক্রাইব করতেছি পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের যে বডি ওয়েট, পেশেন্টের যে মেটাবলিক পার্ট সেটা অনুযায়ী হয়তো পেশেন্টের ওভার রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। তো সেটা পেশেন্ট আমরা সিমটম তো অবশ্যই জিজ্ঞেস করবো যে পালপিটেশন হয় কিনা, অ্যাংজাইটি অতিরিক্ত হচ্ছে কিনা,
অনেক সময় কি হয় পেশেন্ট একটু ডায়রিয়ার মতো ডেভেলপ করে, ওয়েট লস হচ্ছে, যদি এটা অনেক দিনের ব্যাপার হয় ওয়েট লস বেশি হচ্ছে কিনা। তো এই ধরনের হিস্ট্রি তো আমরা নিবই, কিন্তু আমরা ল্যাবে যেটা পাবো যে উল্টা পাবো, যেটা হাইপোথাইরয়েড যা পাচ্ছিলাম তার উল্টা পাবো। থাইরয়েড ওখানে টিএসএইচ ওখানে বেশি পাচ্ছিলাম, T4 কম পাচ্ছিলাম, এখন টিএসএইচ বেশি T4 কম পেলে বুঝবো যে না আমাকে একটু ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডিকুয়েট হবে কেমনে, যেটা যে একদম যে সবই নরমাল পাবো, টিএসএইচ টার 5 এর মধ্যে চলে আসছে এবং T4 লেভেলটা নরমালে চলে আসে, তাহলে বুঝবো না ঠিকঠাক আছে সবকিছু, আমার ডোজ দেওয়া ঠিক আছে, পেশেন্টের কমপ্লায়েন্সও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, অ্যাবজর্পশনও ঠিক হচ্ছে, সবকিছু মিলাই হচ্ছে ডিসিশন ঠিক আছে, এভাবেই চলবে। তো আমাদের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অবশ্যই সব পেশেন্টকেই থাইরক্স দেওয়ার পরে এটা খেয়াল করব। আচ্ছা, একটা পয়েন্ট পরবর্তীতে আছে কিনা স্লাইডে আমি জানি না, আমি একটু জাস্ট এখানে বলে রাখতে চাই, থাইরক্সিন রিপ্লেসমেন্টের প্রশ্ন যেহেতু চলে আসছে, আমরা যে কোনো একটা পেশেন্টকে যখন ফার্স্ট থাইরক্সিন দিব, আমরা কিন্তু পেশেন্টকে খেয়াল রাখবো যে পেশেন্টের অন্যরকম কোনো সিমটম লাইক ডিজি ফিল করতেছে কিনা, পেশেন্ট একটু প্যালপিটেশন ফিল করবে, একটু অ্যাংজাইটি হবে, এটা নর্মাল। একটু যেহেতু সবসময় অনেকের ক্ষেত্রে একটু লো ডোজে স্টার্ট করা হয়, যা ডোজ তার চেয়ে একটু লো স্টার্ট করা হয়, কিন্তু এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম দিস সিমটমস পেশেন্ট যদি কমপ্লেন করে খুব ডিজি ফিল করতেছে রিকারেন্টলি এবং অনেক সময় আনকনশাস এর হিস্ট্রি, তাহলে আমাদেরকে খুব কনশাস হতে হবে এই কারণে যে থাইরক্সিন আমরা কাদের দিচ্ছি, হাইপোথাইরয়েড পেশেন্টে, ঠিক আছে। এবং হাইপোথাইরয়েড পেশেন্টের কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে, অটোইমিউন হাশিমোটো, যেটার সাথে আমি পরবর্তী স্লাইডে দেখাবো যে এপিএস, অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, মানে পেশেন্টের অ্যাডিসন কিন্তু মাইল্ড ফর্মে থাকতে পারে অনেকে, যেটা আমরা থাইরক্সিন দিলে যেটা হয় যতটুকু রিজার্ভ স্টেরয়েড তার বডিতে ছিল সেটা ইউজড আপ হয়ে পেশেন্ট অ্যাডিসোনিয়ান ক্রাইসিসে বা ইম্পেন্ডিং ক্রাইসিসে যেতে পারে। সো থাইরক্সিন শুরু করে আমরা কিন্তু একদম রিল্যাক্সড অবস্থা থাকা যাবে না, পেশেন্টকে ইচ এন্ড এভরি পেশেন্ট, ইট ডাজন্ট মিন দ্যাট আমরা জানতেছি পেশেন্ট হাইপোপিটিউটারিজম, এটা সবসময় উল্লেখ করা হয় কাদের ক্ষেত্রে, যে হাইপোপিটিউটারিজমের পেশেন্ট আমরা জানি সব কম আছে পেশেন্টের, স্টেরয়েড কম, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, পেশেন্টের থাইরক্স কম, থাইরয়েড হরমোন কম, পেশেন্টের হচ্ছে গ্রোথ হরমোন কম, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানে তার এলএস এফএসএইচ কম, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই স্টেরয়েড আগে দিব, তারপর থাইরয়েড রিপ্লেস করব, এই ধরনের করে কিন্তু সবাই বলা হয় যে হ্যাঁ ওদের আমরা জানি কনফার্মড কেস যে থাইরয়েড স্টেরয়েড কম, তাই আমরা স্টেরয়েড আগে দিব, না হলে কি হবে পেশেন্ট ক্রাইসিসে চলে যাবে। কিন্তু এখানে আমি এই জিনিসটা সবাই মোটামুটি জানি, কিন্তু আমি এই জিনিসটা যেটা একটু অফ দ্য রেকর্ড কশাস হতে হয়, হ্যাঁ, যেটা নর্মালি আমরা কিন্তু পেশেন্ট ওভারটলি প্রকাশ করতেছি না সে অ্যাডিসোনিয়ান পেশেন্ট, এই জন্য আমরা তাকে কিন্তু আলাদা করে হিস্ট্রি নিচ্ছি না, ওর পেশেন্টের দেওয়ার টাইমে কশাস হচ্ছে না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, থাইরক্সিন দেওয়ার সময় পেশেন্ট অ্যাডিসোনিয়ানে কোনো ফিচার্স আছে কিনা এটা আমরা দেখে নিব সবসময় প্র্যাকটিসে, যেটা আমরা নর্মাল প্র্যাকটিসে আমরা পেশেন্টদেরকে দেই, হসপিটাল বে হোক, নিজের চেম্বারে হোক, অর আমরা পরীক্ষার পারপাজে চিন্তা করি, সবসময় মাথায় রাখবো যে থাইরক্সিন যতটুকু স্টেরয়েড রিজার্ভ আছে এটাকে কিন্তু কমায় দিবে। আচ্ছা, এটা হচ্ছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এটার ইয়েটা আমি এখন একটা না যাই, এটা অনেক বড় একটা সিনারিও, যা বললাম এগুলোর সাথে রিলেটেড। সাবক্লিনিক্যাল হোপফুলি আমি এটা বলছি যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে টিএসএইচ হাই অর নরমাল। ও আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেক সময় কিন্তু টিএসএইচ লেভেল নরমালও পেতে পারে, টিএসএইচ হাই অর নরমাল, কিন্তু লো FT3 FT4 পেলেই কিন্তু আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মনে করব, ঠিক আছে। এখানে ক্যারি অন মেসেজ যেটা সেটা হচ্ছে যে টিএসএইচ হাই, এটা তো আমরা জানি যে এটা হাইপোথাইরয়েডিজম হবে প্রাইমারি, কিন্তু নরমালও থাকতে পারে, কিন্তু আমরা ডিসিশন নিব কিন্তু FT3 FT4 লো মানে হাইপোথাইরয়েড আমাদের মনে করতে হবে। তো এরকম সেই ক্ষেত্রে টিএসএইচ হাই অথবা নরমাল, মানে টিএসএইচ লেভেল হাই বা নরমাল দুটোই আমরা কিন্তু দেখব। FT3 FT4 লো থাকলেও কিন্তু টিএসএইচ অনেক সময় নরমাল থাকতে পারে, এখনো হাই মানে ফিডব্যাক হিসেবে হাই হচ্ছে না, মানে এমন একটা পজিশনে আমরা পেশেন্টকে ল্যাব টেস্ট করতে পাঠিয়েছি যখন ফিডব্যাক হিসেবে হাই এর ফিডব্যাক হিসেবে যে একটা ইয়ে হবে
মানে সেকেন্ডারি ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা পুরোপুরি যায় না। আমরা যেটা মানে প্রাইমারি ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট যে ফিডব্যাক হিসেবে যে টিএসএস টা হাই হয়ে যায় লোর ক্ষেত্রে, সেটা হয়তো বা এখনো হয়ে উঠেনি পুরোপুরি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু টিএসএস টা নরমালও পেতে পারি। এই পয়েন্টটা কিন্তু মনে রাখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সাবক্লিনিক্যাল ক্ষেত্রে আমি বলছি আগে যে আমরা ডিসিশন নিব টিএসএইচ দেখে। এখন আমরা দেখি সিকিউ থাইরয়েডিজমের যে ইয়েটা মানে স্লাইডটার কথা বলছিলাম যে আলাদা করে, এটা একদম পুরো আগের স্লাইড চাই, নতুন কিছু না, নতুন একটা জিনিসই যে আমরা যে পেশেন্টটা যখন রিকভারি করবে, আমি বলছিলাম যে T4 থেকে T পেরিফেরাল কনভার্সনটা হয় না, এই জন্য T3 টা কম পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট একটা ক্লু হিসেবে কাজ করে সিকিউ থাইরয়েডিজমের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করবো, পেশেন্ট তো রিকভারি করলো, তারপরে আমরা তাকে ট্রিটমেন্টের সময় দিব না, আমরা পেশেন্টকে একটা ক্লোজ আই মানে উই উইল কিপ আ ক্লোজ আই অন দা থাইরয়েড ফাংশন টেস্ট, এবং পেশেন্টকে 3 মাসের সময় একবার করে দেখবো যে অবস্থাটা কি। তখন দেখা যাবে যে আসলে পেশেন্টের কমে আসছে, সবকিছু নরমাল হয়ে আসছে আগের মতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস প্রসঙ্গ ক্রমে যেটা আমরা সবাই জানি যে বিভিন্ন রকমের যে সিচুয়েশন মানে লাইফে ধর আসে ইলনেস রিলেটেড, তখন দেখা যায় থাইরয়েড ফাংশনটা আমাদের করতে হয় এবং থাইরয়েডের ডোজটা অ্যাডজাস্ট করতে হয়। তো সেটা বোঝার জন্য এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, যে কেন আমরা থাইরয়েড ফাংশনটা বা বিভিন্ন রকম ইলনেস, যেমন পেশেন্ট সিরিয়াস ইলনেসে ভুগতেছে অথবা যেটা আমি বলি প্রেগন্যান্সির ক্ষেত্রে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট যে আমাদের ডোজ অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, কেন করব? যে একটা নরমাল সূত্রটা বলি, যে এটা দেখতে যেরকম লাগতেছে আসলে অনেক সোজা, এটা দেখে মনে হচ্ছে কি অঙ্কের একটা স্লাইডের মতো, আসলে এটা খুব সহজ একটা ব্যাপার। যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে যদি বাইন্ড করে, আমরা জানি যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন আছে আমাদের বডিতে, যেটার সাথে FT4 যদি বাইন্ড করে বা 3 বাইন্ড করে, তখন টোটাল একটা লেভেল পাবো আমরা, এবং এই টোটাল লেভেলটা কিন্তু আসলে অ্যাক্টিভ না, ঠিক আছে? তাহলে যেসব কন্ডিশনে আমরা থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনটা বেড়ে যাবে এবং কমে যাবে, তো সেটার সাথে ডিপেন্ড করে কিন্তু থাইরক্সিনের ডোজ বাড়ানো কমানোর দরকার পড়তে পারে। তো সিচুয়েশন গুলো কি, যে মানে টিবিজি মানে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যদি কোনো কারণে লো হয়, যেমন এটা যেহেতু একটা গ্লোবিউলিন মানে একটা প্রোটিন, আমাদের যে প্রোটিন লুজিং নেফ্রোপ্যাথি, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, প্রোটিন লুজিং যে সিচুয়েশন গুলো আছে বা প্রোটিন ইনটেক কম হচ্ছে, যেসব প্রোটিন এনিহাও বডিতে কম থাকতেছে, এরকম সিচুয়েশন গুলোতে কি হবে, যে টোটাল FT34 টাও কমে যাবে, তার মানে ফ্রি অ্যাক্টিভ লেভেলটা বেড়ে যাবে। অ্যাক্টিভ লেভেল ফ্রিটা যদি বেড়ে যায়, যেটা অ্যাক্টিভ, তাহলে আমাদের কি হবে, ডোজটা কিন্তু কমায় ফেলতে হবে থাইরক্সিনের, ঠিক আছে? তার মানে যদি আমি সরাসরি মনে রাখি, টিবিজি লো ইকুয়াল টু থাইরক্সিন ডোজ লো, আর টিবিজি যদি লো মানে হাই হয়, সরি এখানে হচ্ছে হাই হবে, স্লাইডটা আমি ভুল হচ্ছে, এটা হাই হবে আমাদের, তাহলে ইনক্রিজ থাইরক্সিন ডোজ করতে হবে। কারণ কি, টিবিজি হাই হলে টোটাল থাইরয়েডের যে লেভেল সেটা বেড়ে যাবে ঠিকই, কিন্তু ফ্রিটা কিন্তু কম হবে, আমাদের ডোজ বাড়াই ফেলতে হবে। তাহলে এটা আমরা পরের স্লাইডটা দেখে বুঝি, যেটা আমার হাতে লেখা একটা স্লাইড ছিল, যে কিছু কিছু সিচুয়েশনে দেখতেছি, যে এটা আমি নিজে যখন পড়তাম, অনেক ছোটকালের স্লাইড আসলে এগুলো, মানে এটা কত সালে করা, 13-14 সালের দিকে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে টিবিজি কমে গেলে আমরা T4 কমে যাবে, আমাদের ডোজও কমায় ফেলতে হবে। যেরকম যে কোনো প্রবলেম মানে যেসব সিচুয়েশনে আমার প্রোটিনটা কম থাকে, লিভার ডিজিজ, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি গুলো। আর প্রেগন্যান্সি উল্টো, যেটা হচ্ছে প্রেগন্যান্সি বা পিলের ক্ষেত্রে, রিফাম্পিসিন, এইসব ক্ষেত্রে কি হয়, আমাদের ডোজটা কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এগুলো প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যালি আমাদের এইসব হিস্ট্রি, এই জন্য ফুল হিস্ট্রি নেওয়াটা আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা পেশেন্টকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে যদি আমরা ফুল পেশেন্টকে ট্রিট করতে চাই। আচ্ছা, এখন আমি কিছু থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন রিলেটেড গুলো তো ছিল, এখন আমি একটু থিওরিতে যাই, যে হাইপোথাইরয়েডিজমের সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েশন। আমি সবসময় এই কথাটা বলি যে পার্ট 1 পার্ট 2 এমআরসিপি তে অ্যাসোসিয়েশন কিন্তু অনেক আসে পরীক্ষায়, অনেক অ্যাসোসিয়েশন মনে রাখতে হয়। তো হাইপোথাইরয়েডিজমের সাথে যে অ্যাসোসিয়েশন গুলো অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে APS2, অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম 2, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, ঠিক আছে? ডাউন টার্নার দুটোই যে আমাদের জেনেটিক যে প্রবলেম গুলো আছে, এটার সাথে কিন্তু থাইরয়েড প্রবলেম অনেক রিলেটেড, এবং টার্নারের পেশেন্টের কিন্তু গয়টার, আমরা যে পেসেস এক্সামিনেশন পেশেন্টদের পেসেস পরীক্ষা দেয়, ওদের কিন্তু যদি টার্নার পায়, থাইরয়েডটা কিন্তু অনেক সময় অনেক মানে
স্টেশনে দিয়ে দেয় যে থাইরয়েডের প্রপেশনের গয়টার আছে, এভাবে দিয়ে দেয়, এই টেস্টগুলো দিয়ে দেয়। এবং পেশেন্টরা মানে স্টুডেন্টরা যদি এটা গ্র্যাব করতে পারে তাহলে তো অনেক ফুল মার্কস আসে, ভালো। এটা অনেক ইম্পর্টেন্ট আর কি একটা পয়েন্ট, যেটা মনে রাখতে হয়। শুধু টার্নার ডায়াগনোসিস করে আসলে হবে না, বা আদার্স যে ফিচার্স, থাইরয়েডটা আমরা খেয়াল রাখবো, এটা হচ্ছে মোট কথা, মানে ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, এখন যে জিনিসটা আমি এক্সট্রা একটু বলবো, এতটুকু পর্যন্ত আসলে সবাই জানে, প্রোল্যাকটিন লেভেলটা নিয়ে একটু হাইলাইট করি। হাইপোথাইরয়েডিজমে প্রোল্যাকটিন লেভেলটা রেজ করে, ঠিক আছে? এবং এটার কারণ হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা, সেটা প্রোল্যাকটিন রিলিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং হাইপোথাইরয়েডের পেশেন্টের আমরা হাইপারপ্রোল্যাকটিনেমিয়া পেতে পারি, এবং হাইপারপ্রোল্যাকটিনেমিয়া থাকলে আমরা যে জিনিসগুলো পাই, যেরকম প্রোল্যাকটিন লেভেল কিন্তু আবার নিজে আবার যেটা করে সেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে? জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে ইনহিবিট করে, যেটা এলএইচ এবং এফসিএইচ, হ্যাঁ, লুটেনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে কমায় ফেলবে। তাহলে কি দাঁড়ায় যে হাইপারপ্রোল্যাকটিনেমিয়া পেশেন্টদের কিন্তু আমরা ইনফার্টিলিটি এবং সাবফার্টিলিটি এগুলো পাই, এবং পেশেন্টের দেখা যায় যে তাদের মানে গ্যালাক্টোরিয়া হয়, সেটা আলাদা একটা ইস্যু, এটা আমি এখানে আনতেছি না, যে আমি ইনফার্টিলিটির ইস্যুটাই আনি, যেটা হাইপোথাইরয়েডিজমেও কিন্তু হয়, ঠিক আছে? হাইপোথাইরয়েড পেশেন্ট hyperprolactinemia patient same features share করে, as because hyperprolactinemia is very much associated to hypothyroidism. এই পয়েন্টটাকে আমি আলাদা করে হাইলাইট করলাম, এটা খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখার মতো একটা পয়েন্ট। আচ্ছা, এই যে এপিএস 2 টা বলছিলাম, এপিএস 1 এবং এপিএস 2 টা আমি একটু বলি। এপিএস 1 টাকে আমি এই স্লাইডে দিয়েছি কিনা আমার ঠিক ইয়ে করতেছে না। এপিএস 1 টা আমি আমার আরেকটা প্রেজেন্টেশনে আছে। এপিএস 2 টা যেহেতু এটার সাথে রিলেটেড, আমি একটু বলি বেশি করে। এপিএস 2 টা আসে অনেক পরীক্ষায়। এপিএস 1 আসলে আর কিছু না, এপিএস 1 এ একটু মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, মানে একটু চাইল্ডহুডে বেশি হয়। এপিএস 2 তে একটু অ্যাডাল্ট ডিজিজ, বড়দের বেশি হয়। এপিএস 1 টাতে মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস মানে প্রচুর ক্যান্ডিডিয়াসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তার সাথে কিছু এই যে অ্যাডিসন ডিজিজ, অনেক সময় থাইরয়েড, এগুলো থাকে। তো এই জিনিসগুলো থাকে, তো তার কিন্তু এপিএস 2 তে ডিজিজ প্রোফাইল অনেক বেশি থাকে, মানে ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য, কারণ এটা আমরা অ্যাডাল্ট মেডিসিন এটা পেশেন্ট পাই এবং আমাদের হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, এপিএস 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে পলিজেনিক এবং DR3-4 এর সাথে রিলেটেড। এই জিনিসগুলো একটু মানে মনে রাখা কঠিন হলেও এইচএল এর দিয়ে যে এই DR3-D4 এগুলো কিন্তু এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বেচেটস, এগুলো যতগুলো ডিজিজে পাবো মোটামুটি যেগুলো একটু কমন সেগুলো কিন্তু আসলে মনে রাখতে হয়। মনে রাখা যদিও কঠিন, কিন্তু জেনেটিকের পার্ট হিসেবে আসে এক্সামে। আচ্ছা, এই এপিএস 2 তে আমরা এখানে কেন এটা ইম্পর্টেন্ট, যে হাইপোথাইরয়েড পেলেই যে আমরা শুধু হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট করব তা না, আমরা সবসময় পেশেন্টের আরো কম্পোনেন্ট খোঁজার চেষ্টা করব। যেরকম আমি হাইপোথাইরয়েড পেলে পেশেন্টের কি করব, তাকে আমি অ্যাডিসন ডিজিজ আছে কিনা, যেটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এ, যেটা আমি একটু আগে বললাম যে থাইরক্সিন আমি দিব, তার আগে আমি স্টেরয়েড দিব কিনা, এটা ইম্পর্টেন্ট। আমি তাকে অ্যাডিসন ভিতরে অ্যাডিসনিয়ান একটা ক্রাইসিস ডেভেলপ করে আছে এবং আমি তাকে থাইরক্সিন দিলাম, পেশেন্ট কিন্তু একটা অনেক লাইফ থ্রেটনিং সিচুয়েশনে চলে যেতে পারে। তো অ্যাডিসনটা আন্ডারলাইন আছে কিনা এটা বোঝাটা ইম্পর্টেন্ট। পেশেন্টের আমরা চোখে দেখে যেটা বুঝতে পারি যে ভিটিলিগো থাকতে পারে, ভেরি কমন অ্যাসোসিয়েশন। গ্রেপস এর সাথেও ভিটিলিগো খুব কমন, হাইপোথাইরয়েডের সাথেও কমন। তারপর হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা, এগুলো কিন্তু আমরা ইন্সপেকশনে বুঝে ফেলি। তারপর পার্নিশিয়াস অ্যানিমিয়া বোঝানোর চেষ্টা করছি, যে একটু মানে লেমন ইয়েলো কমপ্লেক্সন, পেশেন্টের একটু অ্যানিমিয়া আছে, অনেক প্রোফাউন্ড অ্যানিমিয়া যদি থাকে এই ধরনের কেসে, তাহলে আমাদের অবশ্যই পার্নিশিয়াস অ্যান্টিবডি গুলো করে চেক করতে হবে, এবং যদি এটা আমরা পজিটিভ পাই আমরা ভালো করে আরো বেশি ইভ্যালুয়েশনে যেতে হবে। এবং আমরা যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা হাইপোথাইরয়েড বোঝানোর চেষ্টা করছি, যে ভিটিলিগো, অ্যালোপেশিয়া এরিয়েটা, পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপর থাইরয়েড, সেটা মানে হাইপারও হতে পারে, মানে গ্রেপসও হতে পারে, হাসিমোটোও হতে পারে, যেটা যে কোনো দুটাই মানে টাইপ 2 তে টাইপ 2 পার্ট। তো আমাদের হচ্ছে এগুলো কম্পোনেন্ট খুঁজতে হবে। আচ্ছা, কেন আমি এখানে যে সবাই চিনেন এই পিকচারটা দিছি এই কারণে, এবং এটা আসলে কোনো মানে ইনফরমেশন ইয়ে করা না, বেশ উনি নিজেই হচ্ছে, যে আমার সুস্মিতা সেনের ছবি দেখতে পাচ্ছি, সে অনেক বেশি একটা এনথুসিয়াস্টিক পার্সোনালিটি, আমরা সবাই জানি, এবং শি ওয়াজ সাফারিং ফ্রম অ্যাডিসনিয়ান ক্রাইসিস ফর লং টাইম। এটা অবশ্যই ইনফরমেশনটা সবাই আমরা জানি না, কিন্তু উনি কিন্তু যেটা করছে, যে এটা যে কিভাবে ওভারকাম করা যায়, এবং যারা এই
প্রবলেমে ভুগছে তাদের সাথে খুব মানে উনি খুব ভালো করে যে শেয়ারিং করে ওনার যে প্রবলেমগুলো মানে সে কিভাবে ওভারকাম করছে এই ব্যাপারগুলো উনি অনেক তুলে ধরছেন যে ইয়েতে মানে সোশ্যাল মিডিয়ায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ইনফরমেশনটা অনেক ইন্টারেস্টিং, এটা আমি একটু শেয়ার করি, কারণ সে অলরেডি হচ্ছে রিকভার্ড ফ্রম দ্যাট। এবং ওনার আরো একটু অন্যরকম, আমরা যেগুলোকে প্যারামেডিক্যাল ট্রিটমেন্ট বলি মানে সরাসরি কমপ্লিমেন্টারি ট্রিটমেন্ট, পুরোপুরি স্টেরয়েড ডিপেন্ডেন্ট না, আরো কিছু মেডিটেশন রিলেটেড, এবং যেখানে আমরা নামচাকু একটা দেখতে পাচ্ছি, ওরা তো একটু অন্য কিছু ইয়েতে বিলিভ করে। তো এইসব অনেক কিছু মিলে সে জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করছে আর কি, যে আমরা এই ভিতরগত এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আসলে মেন্টাল স্ট্রেংথ অনেক ইম্পর্টেন্ট, এবং মেন্টাল স্ট্রেংথকে ওভারকাম করার জন্য আরো কিছু মেডিসিনের সাথে সাথে আরো কিছু ইস্যু উনি মানে হাইলাইট করার চেষ্টা করছেন। যাই হোক, এটা অফ দ্য ইয়ে ছিল টপিকে, আমি একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম। তো অ্যাডিসনিয়াম যে মানে প্রবলেমটা, এটা সবচেয়ে বেশি গ্রেভ, এটা আমাদের আলাদা করে খেয়াল রাখতে হবে। তার সাথে আমরা এই পয়েন্টগুলো খেয়াল রাখবো, এবং অ্যাডিসনের যে ফিচার্স গুলো থাকে কমনলি, যেটা আমরা সবাই জানি যে পিগমেন্টেশন হচ্ছে এটা সবচেয়ে স্ট্রাইকিং ফিচার, যেটা বাইরে থেকে আমরা দেখলেই বুঝতে পারবো। এই জন্য আমরা থাইরক্সিন দেওয়ার আগে যে একটু জাস্ট বাক্টাল মিউকোজা চেক করা, পামার ফ্রিজ গুলো বেশি পিগমেন্টেড হয়ে গেছে কিনা, পেশেন্ট ওভারঅল তার যে কমপ্লেক্সন সেটা আগের থেকে ডার্ক হয়ে গেছে কিনা, গাম চেক করব, ঠিক আছে, তারপর স্কার থাকলে কোনো সেগুলোতে পিগমেন্টেড হয়ে গেছে কিনা, এগুলো জাস্ট চেক করা কিন্তু কোনো ব্যাপার না ক্লিনিক্যালি। তো এগুলো আমরা থাইরক্সিন দেওয়ার আগে একটু চেক করার চেষ্টা করব। পেশেন্টের কিন্তু অ্যাডিসনে আর কি ফিচার্স থাকে আমি আরেকটু বলে দিই, যে পেশেন্ট ওয়েট লসের হিস্ট্রি দিবে, অ্যাবডোমিনাল পেইন থাকে, ডায়রিয়া থাকে, কিছু জিআইটি প্রবলেম গুলো অনেক বেশি প্রমিনেন্ট থাকে, পেশেন্ট অনেক ল্যাথার্জিক থাকে, এবং অনেক সময় আনকনশিয়াসের হিস্ট্রিও দেয়। আচ্ছা, এখন হাইপোথাইরয়েডের সাথে যে এপিএস বললাম, টার্নার বললাম, ডাউন আর হাইপারপ্রোল্যাকটিনিমিয়া, এগুলো অ্যাসোসিয়েশনের সাথে আমি আরেকটা সিনড্রোম বলি। ইউনিভার্সিটিতে সবসময় জেনেটিক সিনড্রোম গুলো জেনেটিক পার্ট হিসেবে ইম্পর্টেন্ট থাকে, যেগুলো আসলে আমরা খুব একটা পার্সোনাল লাইফে এনকাউন্টার করি না, তারপর মনে রাখতে হয় পরীক্ষার জন্য। সেটা হচ্ছে পেনড্রেট সিনড্রোম। এরকম আরেকটা সিনড্রোম হচ্ছে পেনড্রেট সিনড্রোম। এটা মানে একদম সহজ মনে রাখা, হাইপোথাইরয়েড বা গয়টারের সাথে এই ছবিটা দিয়ে কিন্তু ডিনোট বোঝা যায় একদম, যে যদি আমি ছবিটা মনে রাখি আর কিছু না মনে রাখি তাহলেও কিন্তু মনে থাকবে এটা, যে একটা ছেলে যার কানে একটা এই হিয়ারিং এইড লাগানো, দেখা যাচ্ছে হিয়ারিং এটা বোঝা যাচ্ছে কিনা আমি ছবিতে জানি না, আমার এখান থেকে কাছ থেকে দেখলে বোঝা যায় যে একটা হিয়ারিং এইড আছে এখানে। হিয়ারিং এইড একজন একটা ছেলের বয়স কম একজনের যদি একটা হিয়ারিং এইড থাকে, তার সাথে অনেক বড় একটা গয়টার অথবা হাইপোথাইরয়েডের ফিচার্স পাওয়া যাচ্ছে, এবং এই মানে ডেফনেসটা যদি সেন্সরি নিউরাল ডেফনেস হয়, হ্যাঁ, তো সেটা আর কিছু না, নান আদার দেন পেনড্রেট সিনড্রোম, এবং এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। তো এই হচ্ছে একটা সিনড্রোম, যেটা একদম সহজ করে আর কিছুই না, যে সেন্সরি থাইরয়েড প্লাস ডেফনেস, আর কোনো কিছুতে আসলে ভাবে সরাসরি অনেক সময় জিজ্ঞেস করে যে বলো যে হাইপোথাইরয়েডের পেশেন্টের ডেফনেস হতে পারে কিনা, তো বলে হ্যাঁ ইট ইজ পসিবল, বিকজ এটা অনেক সময় এমনিতেও কিছুটা ডেফনেস তাদের হয় অন্য রিজনে, অন্য কারণে হয়, কিন্তু যদি প্রোফাউন্ড সেন্সরি নিউরাল ডেফনেস থাকে তাহলে হচ্ছে এটা সিনড্রোমের আন্ডারে, জেনেটিক সিনড্রোমের আন্ডারে। আচ্ছা, ড্রাগস কজিং হাইপোথাইরয়েডিজম আমরা জানি লিথিয়াম করে, লিথিয়াম টক্সিসিটির একটা পার্ট হচ্ছে হাইপোথাইরয়েডিজম। লিথিয়াম আমরা কোথায় ইউজ করি, আমরা মানে ট্রিটমেন্ট পার্ট হিসেবে কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডারে আমরা ইউজ করি। তো এরকম একটা পেশেন্ট যদি হাইপোথাইরয়েডের ফিচার নিয়ে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে লিথিয়াম ইনডিউসড কিনা, এটা চেক করতে হবে, লিথিয়াম লেভেল চেক করতে হবে ব্লাডে, হ্যাঁ, কতদিন থেকে ইউজ করতেছে, কারণ লিথিয়াম লেভেলটা আমাদের 2 এর বেশি হলে, না সরি 4 এর বেশি সম্ভবত, আমাদেরকে লেভেল করে দেখতে হবে মোট কথা, এবং আমরা তখন আরো হিস্ট্রি নিব। লিথিয়াম টক্সিসিটিতে সাধারণত যেটা হয় ডিহাইড্রেশন যদি ডেভেলপ করে পেশেন্ট ডিউ টু এনি রিজন লাইক ডায়রিয়া অথবা কিছু ড্রাগস, যেরকম আমরা ডায়াবেটিক্স খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে ডায়াবেটিক্স যদি পায়, লিথিয়ামের পেশেন্ট ডায়াবেটিক্স পাচ্ছে, তাহলে তার টক্সিসিটি ডেভেলপ করতে পারে, ঠিক আছে, এই হিস্ট্রিগুলো নিতে হবে। এসি ইনহিবিটর যদি পায় তাহলে হতে পারে, এনএসএইডস যদি পায়, লিথিয়ামের পেশেন্ট অনেক হাই ডোজে অনেক সময় টক্সিসিটি প্রেসিপিটেট করে, বা কোনো কারণে সোডিয়াম কমে গেছে, হাইপোনাট্রিমিয়া ইটসেলফ কজেস লিথিয়াম টক্সিসিটি। সো আমাদের এই হিস্ট্রিগুলো নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং ইট ইজ ভেরি মাচ রিলেটেড, নট রিলেটেড টু হাইপার বাট হাইপোথাইরয়েডিজম। বাট হিয়ার আই ওয়ান্ট টু মেনশন দ্যাট যে অ্যামিউডারন কিন্তু দুটোই করে, হাইপো এবং হাইপার দুটাই করে, কারণ এর মধ্যে আয়োডিন কন্টেন্ট থাকে ট্যাবলেটের ভিতর, এটা কখনো সাপ্রেস করে দেয় থাইরয়েডকে, তখন হাইপো হয়, কখনো এটা কন্টেন্ট আয়োডিন কন্টেন্টটা ইউজড আপ হয় ফর মেকিং
থাইরয়েড হরমোন, তখন হাইপারথাইরয়েডিজম হবে। and anti-thyroid drugs গুলো তো আমরা জানি যে এটা যদি বেশি ডোজ অ্যাডজাস্ট না হয়, কার্বিমাজোল তারপরে প্রোপাইল থাইরোইডাসিল, তাহলে হাইপোথাইরয়েড হতেই পারে। আচ্ছা, এই যে স্লাইডটা দিছি সেটা মেইনলি অ্যামিউডারনের স্লাইড, আমার ফার্মাকোলজি লেকচার থেকে একটু নেয়া। এখানে আমি অনেক বেশি ডিটেইলস বলবো না। এই যে দুটো এফেক্ট আছে, উলফ-কাইফক এফেক্ট এবং হচ্ছে জবস বেসড এফেক্ট, এগুলো একটু জানতে হয়। মেইনলি যেটা করে কি হাইপোতে T4 থেকে T3 লেভেলটাকে কনভার্সন, যেটা আমরা দেখি না সিকিউ থাইরয়েডিজমে বললাম, ওরকম একটা এফেক্ট তৈরি করে। এবং আয়োডিন কন্টেন্ট যেটা, সেটা আবার থাইরক্সিনকে নেগেটিভ ফিডব্যাক হিসেবে থাইরক্সিন প্রোডাকশনকে ইনহিবিট করে। এভাবে দুই ভাবে তারা হাইপো করে, আর হাইপারও করে অনেক সময়। এবং এফেক্ট হিসেবে আমরা অ্যান্টি থাইরয়েড দিব, জট বেসড যে এফেক্ট। আর টাইপ 2, এখানে আবার টাইপ 1 টাইপ 2 আছে। টাইপ 1 এ আমরা অ্যান্টি থাইরয়েড দিব, টাইপ 2 এর ক্ষেত্রে আমরা রেডিও আয়োডিন আপটেক করব। থাইরয়েডাইটিস হয় এক ধরনের, হ্যাঁ, টাইপ 2 তে। এবং আমরা সবাই এই ইনফরমেশনটা হয়তো জানি যে এনি কাইন্ড অফ থাইরয়েডাইটিস আমাদের লো আয়োডিন আপটেক থাকবে, রেডিও আয়োডিন আপটেকটা লো থাকবে। তো এটা যদি অ্যামিডন ইনডিউস থাইরয়েডাইটিস হয় তাহলেও থাকবে, সো আমাদের রেডিও আয়োডিন আপটেকটা লো হবে। এটা আমরা সবাই জানি যে ড্রাগ ইনডিউসড হলে আমাদের রেডিও আয়োডিন আপটেকটা লো থাকে, এনি কাইন্ড অফ থাইরয়েডাইটিস হলে লো থাকে, অথবা যদি থাইরয়েড ছাড়া অন্য কোনো জায়গায় থাইরয়েড টিস্যু থাকে, যেরকম একটোপিক, হ্যাঁ, যেমন স্টুমা ওভারি, এরকম টাইপের ক্ষেত্রে কিন্তু রেডিও আয়োডিন আপটেকটা লো থাকে। তারপর আরেকটা কি একটু আগে বললাম যে ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিসেও রেডিও আয়োডিন আপটেক লো থাকবে। তো এইসব কারণে লো থাকে। এবং এটার মানে লো এর কারণগুলো মনে হয় আমি একটা স্লাইডে বলছি, বলা আছে, আরেকবার রিভিউ করব। তো আমাদের মোট কথা কিছুই না, মোট কথা হচ্ছে যে অ্যামিউডারন দুটাই করে, আনলাইক লিথিয়ামে শুধু হাইপো করে। এখানে হাইপো করার জন্য দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে যে আয়োডিন কন্টেন্টটা ইনহিবিট করে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে থাইরক্সিন প্রোডাকশন, আবার T4 থেকে T3 যে পেরিফেরাল কনভার্সন অ্যাক্টিভ লেভেল সেটাতে কম, সেটা ইনহিবিট করে। এভাবে হাইপো করে। আর হাইপার করে দুই ভাবে, একটা হচ্ছে জট বেসড এফেক্ট আছে, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ থাইরয়েডিজের মাধ্যমে করে। ডিস্ট্রাকটিভ থাইরয়েডিস হলে অনেক সময় পেশেন্টকে স্টেরয়েড দিতে হতে পারে, আর টাইপ 2 তে আমরা অ্যান্টি থাইরয়েড দিব। এই যে এভাবে একটু মনে রাখতে হবে ট্রিটমেন্ট গুলো, টাইপ 1 এ অ্যান্টি থাইরয়েড, টাইপ 2 তে স্টেরয়েড। আচ্ছা, এখন হাইপোথাইরয়েডের যে ট্রিটমেন্টটা আমি এতক্ষণ আর কি ইয়েতে আসছি, আলাদা করে তো কিছু কিছু বলা হয়ে গেছে অলরেডি। থাইরক্সিনটা দিব, কতদিন পরে ফলো আপ দিব, ফলো আপে কি কি চেক করব। এখন ইনভেস্টিগেশন প্রোফাইলে আমি আলাদা করে আসলে এরকম গুছায় যে হাইপো, তারপরে আমি একদম ইনভেস্টিগেশন কজ বলবো, ইনভেস্টিগেশন, এভাবে আসলে আমি স্লাইডগুলো সাজাইনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু প্র্যাকটিক্যাল পারপাসে ডাটা ইন্টারপ্রিটেশন বেসড করে সাজাই। তো সেই পারপাসে এটা হচ্ছে কিছুটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে কিছু কিছু স্লাইড। তো হাইপোতে কিছু কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে এখানে নক করে বললে আমি জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করব। বা এটা যখন ইউটিউবে দেয়া হবে, কারো যদি কোনো কিছু প্রবলেম হয় আমি ওখানে বলার মানে পরে আমি পরের ক্লাসটাতে বোঝানোর মানে অ্যানসার দেওয়ার চেষ্টা করব, কেউ যদি ওখানে প্রশ্ন করে রাখে। আচ্ছা, হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টে আমি আগেই বলছি যে আমরা থাইরক্সিন দিব, আর কিছু না। থাইরক্সিন দিব, রিপ্লেসমেন্ট করব, পেশেন্টকে আমরা ফুল থাইরয়েড ফাংশন টেস্ট করব। আমরা যদি কোনো গয়টার পাই, পেশেন্টকে আমরা একটা আল্ট্রাসাউন্ড নেক করব। আমরা কখনো দরকার হলে থাইরয়েড স্ক্যান করব, রেডিও আয়োডিন আপটেক করব। এবং যদি কখনো কোনো নোডিউল পাই যেটা কোল্ড, হ্যাঁ, থাইরয়েড স্ক্যানে রেডিও আয়োডিন আপটেকে পেশেন্ট শো করতেছে একটা কোল্ড নোডিউল, তখন আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশন এফএনএসি তে যাব, আমরা ফাইনাল অ্যাসপিরেশন সাইটোলজিতে যাব, যেটা কোনো ম্যালিগনেন্সি আছে কিনা এক্সক্লুড করার জন্য। সো আর কিছুই না, যে আমরা হাইপোথাইরয়েডের ইনভেস্টিগেশন গুলো সবগুলোর ক্ষেত্রে সহজ। থাইরয়েড প্রোফাইল করা, আল্ট্রাসাউন্ড অফ নেক করা, থাইরয়েড স্ক্যান করা, রেডিও আয়োডিন আপটেক করা এবং প্লাস মাইনাস এফএনএসি করা। এই এখন তার সাথে যদি এখন আমরা মানে ট্রিটমেন্টে যাই, পেশেন্টকে আমরা সরাসরি থাইরক্সিন রিপ্লেস করব। থাইরক্সিন রিপ্লেসমেন্টটা আমাদের যেটা একটা কথা মনে রাখতে হবে যে ওল্ডার এজে এবং যাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, আমি এখানে একটা জাস্ট সোজা করে এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা জাস্ট আমি মানে হাইলাইট করার চেষ্টা করতেছি, আর অন্য কোনো কিছু না বলে, সেটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম যাদের আছে, অলরেডি ইসকেমিক হার্ট ডিজিজ এবং যাদের ওল্ডার এজ, তাদের হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টে থাইরক্সিনটা অনেক লো ডোজে স্টার্ট করতে হবে, বিকজ এটা ইসকেমিক হার্ট ডিজিজ অথবা অ্যাঞ্জিনাকে প্রেসিপিটেট করতে পারে। আইডিয়াল ডোজ বলা হয় যে যা ডোজ থাকবে, পেশেন্টের যদি 100 আসে তাহলে তার আমরা 1/4 দিয়ে স্টার্ট করব। সাধারণত 25 দিয়ে শুরু করে, অনেকের ক্ষেত্রে 12.5 দিয়েও শুরু করে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, বাট দ্য মেইন আইডিয়া ইজ দ্যাট
you have to start from the very low dose just to avoid any angina or ischemic heart disease. এবং পেশেন্টকে ফলো আপে বলতে হবে যে তার যদি কোনো রকমের সিমটমস অ্যারাইজ করে লাইক বুকে ব্যথা হচ্ছে বা কোনো অস্বস্তি হচ্ছে, অনেক বেশি টায়ার্ডনেস ডেভেলপ করতেছে যেটা আমরা এনজিনা ইকুইভ্যালেন্ট, এগুলো পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করে বোঝাতে হবে। থাইরক্সিন স্টার্ট করলে আসলে এই হিস্ট্রিটা বলে দিতে হবে যে যেমন আমরা জানি না যে কার্বিমাজল শুরু করে বলতে হয় পেশেন্টকে যে তোমার যদি আপনার যদি সোর থ্রোট ডেভেলপ করে জ্বর হয় তাহলে সঙ্গে সঙ্গে কার্বিমাজলটা বন্ধ করে আমাদের সাথে দেখা করবেন। তো সেরকম আর কি থাইরক্সিনে আমাদের যে কথাগুলো বলে দিতে হবে, বুকে প্রবলেম অস্বস্তি হচ্ছে কিনা এল্ডার এজে বিশেষ করে, এবং যাদের অলরেডি কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে। এবং আরেকটা বলবো কি যেটা আমি একটু আগে বলছি যে তাদের কোন রকমের ডিজি ফিলিংস এবং এডিসোনিয়ান কোনো ফিচার্স ডেভেলপ করতেছে কিনা এই দুটো নিয়ে কাউন্সেলিং করে দিতে হবে। তো এই পয়েন্টটাই আমি আসলে বেশি হাইলাইট করতে চাচ্ছি আর কি থাইরক্সিন ট্রিটমেন্ট, থাইরয়েড ট্রিটমেন্টটাতে। আচ্ছা, হাসিমোটো থাইরয়েডাইটিসটা খুব তাড়াতাড়ি করে বলি, আসলে অনেক বড় হয়ে যাচ্ছে স্লাইড গুলো, আর অনেকগুলো ম্যালিগনেন্সিও আমি কভার করার চেষ্টা করছিলাম। আচ্ছা, আমি একটু ফার্স্ট যাই। হাসিমোটোটা আমরা সবাই জানি যেটা কি হাইপোথাইরয়েডিজমের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজমের হাসিমোটো, যেটা অটোইমিউন কজ। তো আমি যদি একদম জাস্ট একটা ফিচার্স বলি হিসেবে যে একটা ইয়াং ফিমেল তার হাইপোথাইরয়েডিজমের ফিচার অ্যাকিউট কেসে অনেক সময় থাইরয়েডক্সিস হতেও পারে নেচার হিস্ট্রি যদি আমরা দেখি, কিন্তু মেইন আলটিমেটলি পেশেন্টকে কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজম পাবো। তারপর আমরা পেশেন্টকে কি হয় যেটা এপিএস 2 পার্ট এটা, এবং পেশেন্টের মানে নন টেন্ডার গয়টার আমরা যে গয়টারটা পাবো সেটা কোনো আমরা টেন্ডার গয়টার পাবো না, কারণ টেন্ডার গয়টার কিন্তু অন্যরকম মানে ডায়াগনোসিস দেয়। ঠিক আছে, একটা নন টেন্ডার গয়টারের পেশেন্ট যার এপিএস এর অন্য পার্ট গুলো আমরা খুঁজবো, একটা ইয়াং ফিমেল এবং তার অ্যান্টিটিপিও করে দেখা গেছে যেটা পজিটিভ আসছে, এবং তার অ্যান্টিথাইরোগ্লোবিলিনটা যদি করি তাহলে ফিউ কেসে পজিটিভ আসবে। ঠিক আছে, টিপিওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। Thyroid peroxide is very important for Hashimoto, বারবার বলতেছি, anti-TPO is very important for Hashimoto, এবং গ্রেভস এর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে TSH receptor against antibody। আচ্ছা, আর যদি অ্যাসোসিয়েশন বলি, খুব খুব ইম্পর্টেন্ট কথা, একটা হাসিমোটো পেশেন্টকে আমরা রেগুলার ফলো আপে চেক করব তার লিম্ফ নোডস গুলো, এবং তার সিবিসি চেক করব, লিম্ফোসাইট কাউন্ট, এবং পেশেন্টকে আদার্স কোনো ফিচার যেরকম পেশেন্ট কোনো বি সিমটম জ্বর এগুলো ডেভেলপ করতেছে কিনা এগুলো খুব ইম্পর্টেন্ট। জ্বর, নাইট সোয়েট, এগুলো এটা কেন এলডিএইচ লেভেল দেখবো, এগুলো কেন দেখবো, কারণ হাসিমোটো একটা সময় গিয়ে লিম্ফোমায় ট্রান্সফার হতে পারে, নন হজকিন্স লিম্ফোমায়। এই কথাটা খুব খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে হাসিমোটো অনেক পাই, কিন্তু এটা কিন্তু ফলো আপে অনেক সময় হয়তো বা চেক করি না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হাসিমোটো ক্যান ট্রান্সফার টু নন হজকিন্স লিম্ফোমা এনি টাইম। সো এভরি ফলো আপ what we have to do, we have to check the lymphadenopathy, we have to ask the patient about the B symptoms, এবং we will look for any kind of investigation related to lymphoma like the lymphocyte count দেখবো, LDH, এগুলো অনেক সময় যদি সাজেস্টিভ হয় লিম্ফ নোট পাই আমরা কিন্তু এগুলো করতে দিব, এবং লিম্ফ নোট পেলে অবশ্যই বায়োপসিতে চলে যেতে হবে। এবং এখানে আমাদের হাসিমোটোতে একটা লাইফ লং পেশেন্টকে চেক করতে হবে, এবং সেই অনুযায়ী অনেক সময় থাইরক্সিন লাইফ লং দিতে হতে পারে। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে টিপিওটা কিন্তু সবসময় এরকম জিজ্ঞেস করে সবকিছু যেটা আমরা ডিজিজ প্রোফাইলে পাই, নর্মাল মানুষের পপুলেশনে কত পার্সেন্ট পজিটিভ, তো এনটিটিপিও হচ্ছে 10% পজিটিভ নরমাল ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক আছে, আর হার্টফেল সেল এটা হচ্ছে এটা ক্লু হিসেবে অনেক সময় এরকম তো স্লাইড দিবে না সব সময়, যেটা দেয় ক্লু হিসেবে পার্ট 2 তেও, এমআরসিবি পার্ট 2 তেও এইসবের স্লাইড দিবে না, এগুলো কখনো পিকচার এগুলো ভাবে আসে না। এখানে হার্টফেল সেল দিতে পারে কথাটা, শব্দ বায়োপসি রিপোর্ট হিস্টোপ্যাথোলজিতে হার্টফেল আসছে। যেরকম আমরা জানি ক্যান্সারে কি যে প্যাপিলারি কার্সিনোমায় স্যামোমা বডি পাওয়া যায়, তারপরে পিপল একটা নিউক্লিয়াস পাওয়া যায়। তো এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট যেগুলো একটা ডায়াগনোসিস থেকে পয়েন্ট আউট করে। আচ্ছা দেখ, আমি হচ্ছে সব থাইরয়েডাইটিস গুলো এখন পরপর বলবো। হাসিমোটোটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি, এটা মেইনলি হাইপোথাইরয়েড করে। ঠিক আছে, আর ডিকোয়ারভেন্স একটা টেম্পোরারি সিচুয়েশন যেটা মেইনলি আসলে থাইরোটক্সিকোসিস করে, মেইনলি থাইরোটক্সিকোসিস ফিচার দিয়ে পেশেন্ট আসবে। এটা আর কিছু না, এটা হচ্ছে যে পেশেন্ট যদি হঠাৎ করে জ্বর নিয়ে আসে এবং টেন্ডার গয়টার নিয়ে আসে, টেন্ডার গয়টার আরো একটা কারণে পেশেন্ট নিয়ে আসতে পারে, এটা আমি পরের স্লাইডে হয়তো বলবো, হ্যাঁ পরের স্লাইডেই আছে। টেন্ডার গয়টার আরেকটা কারণে পেশেন্ট নিয়ে আসতে পারে, কিন্তু আমি যদি দেখি পেশেন্টের অনেক টেন্ডার গয়টার প্লাস পেশেন্টের জ্বর,
তাহলে আমাদের অবশ্যই ভাইরাল ইলনেসের একটা হিস্ট্রি নিতে হবে এবং ভাইরাল ইলনেসের একটা হিস্ট্রি নিতে হবে এবং পেশেন্টকে আমাদের দেখতে হবে পেশেন্টের ইএসআর লেভেল হাই কিনা এবং তার থাইরয়েড ফাংশন টেস্ট করে যদি দেখি পেশেন্টের থাইরয়েড ফাংশন টেস্ট হচ্ছে রেইজড আছে মানে হাইপারথাইরয়েডের দিকে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে ডিকোয়ারভেন্স থাইরয়েডাইটিস অর সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস অর জায়ান্ট সেল থাইরয়েডাইটিস অর গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস। এই নামগুলো কেন বললাম, সবগুলো নাম জানতে হবে এবং সবগুলো নামে অনেক সময় অপশনে যে কোনো একটা দেয়। তো শুধু ডিকোয়ারভেন্সটা জানলে হবে না, এটাকে সাবঅ্যাকিউটও বলে, এটা একটা সিউডোগ্র্যানুলোমা তৈরি হয় সিউডোগ্র্যানুলোমেটাস থাইরয়েডিস বলে, জায়ান্ট সেল থাইরয়েডিস বলে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কি জানা, যেটা অনেক সময় রিকারেন্স আনকমন, সরি রিকারেন্সটা আনকমন কিন্তু এবং এটা সেলফ লিমিটিং। ট্রিটমেন্টে আসলে আমরা অ্যান্টিথাইরয়েড দিব না, এটা আমি এখানে বেসিক যেটা বলতে যাচ্ছিলাম যে অ্যান্টিথাইরয়েড দিব না। এখানে পেইন যেহেতু আছে আমরা এনএসএস দিব, ইনফ্ল্যামেশনও কমাবে, পেইনও কমাবে। সিভিয়ার হলে আমরা স্টেরয়েড দিব, পেইন কমাবে, ইনফ্ল্যামেশন কমাবে। অনেক পালপিটেশন থাকলে আমরা বিটা ব্লকার দিব, কিন্তু আমরা অ্যান্টিথাইরয়েড, কার্বিমাজল এসব দিব না। এই কথাটাই আমি বেসিক কথা বলতে চাচ্ছিলাম, যেটা কেন ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট, যে হাইপারথাইরয়েড দেখলে যে কার্বিমাজল স্টার্ট করে দিতে হবে এরকম না, এখানে হচ্ছে পুরোটাই ডিফারেন্ট ট্রিটমেন্ট। এখানে একটা কথা আমি বলে রাখি, অনেকে কিন্তু গলা ব্যথা বলে, গলা ব্যথা বলা মানেই যে সোর থ্রোট এরকম না, কিন্তু গলা ব্যথা কিন্তু আমাদের ক্যারি অন মেসেজ একটা ইম্পর্টেন্ট কথা এই স্লাইডের, সেটা হচ্ছে যে আমরা যখন পেশেন্ট গলা ব্যথার কথা বলে আমরা কিন্তু সবসময় সোর থ্রোট মনে করবো না, আমরা একটু গলায় হাত দিয়ে দেখবো যে লোকালি টেন্ডার কিনা। বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন কিন্তু হয়, ইনফেকশন হয়, আমরা ওই এরিয়াটাতে পেশেন্ট অনেক সময় ডিনোট করে বলতে পারে না কনফার্মলি যে আমার আসলে গ্ল্যান্ড পেইন হচ্ছে বা মানে গলার এই জায়গাটাতেই ব্যথা হচ্ছে। অনেক সময় শুধু বলে আমার নেক পেইন, মানে গলা ব্যথা হচ্ছে, সোর থ্রোট টাইপের একটা গলা ব্যথা এরকম করে এসে বলবে। তো এই ধরনের বললে আমাদের একটু পালপেট করে দেখবো আসলে লোকালি কোনো টেন্ডারনেস আছে কিনা গলায়। এটা আমি বলতে চাচ্ছিলাম, কারণ এরকম অনেক কিন্তু পাওয়া যায় যে আমরা মনে করি গলাটা মানে হা করে আমরা ভিতরের সোরটা দেখি, কিন্তু গলার সামনেটা অনেক সময় দেখতে ভুলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই কথাটা মনে রাখবো যে এটা কিন্তু অনেক ইনভ্যারিয়েবল, যে আমার ভাইরাল ইলনেস এক সপ্তাহ আগে হয়ে গেছে, জ্বর ছিল, এখন আমার গলা ব্যথা করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা চেক করতে হবে। ভাইরাল ইলনেসের পরবর্তীতে অনেক কিছুই কিন্তু টুকটাক বডিতে আরো কিছু হয়, যেরকম জয়েন্ট পেইন হতে পারে ভাইরাল ইলনেসের সাথে, ভাইরাল আর্থ্রাইটিস, ভাইরাল পেইনের সাথে ভেস্টিবুলার নিউরাইটিস, তারপর একটা ভাইরাল ইলনেসের হিস্ট্রি, তারপর একটা আইটিপি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, থ্রম্বোসাইটোপিক পারপিউরাইন, মানে ভাইরাল ইলনেসের হিস্ট্রি। এটার পার্সপেক্টিভে যে ডায়াগনোসিস গুলো এক্সামে আসে সেটা আমি বললাম, যেরকম 2-3 সপ্তাহ আগে একটা ভাইরাল ইলনেস, তার পার্সপেক্টিভে এখন একটা জিবিএস, যেরকম জিবিএস অনেক সময় রেসপিরেটরি ইলনেস আছে, পেশেন্ট জিবিএস নিয়ে প্রেজেন্ট করছে। 2-3 সপ্তাহ একটা ভাইরাল ইলনেস আছে, এখন পেশেন্ট ভেস্টিবুলার নিউরাইটিস, মানে কানে প্রচন্ড ভার্টিগো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে যে থাইরয়েডাইটিস। এরকম কিছু কিছু ডায়াগনোসিস গুলো আমাদের ভাইরাল ইলনেসের সাথে মিলায়ে আমাদের মনে রাখতে হবে। আমি একটু কম্পারেটিভ করে বলার চেষ্টা করি যাতে দুটা মানে কম্পেয়ার করে মনে থাকে, এই জন্য। আচ্ছা, এখন যদি একটু পেইনফুল গয়টারের ডিডি বলি, পেইনফুল গয়টার হলে যে সাবঅ্যাকিউট থাইরয়েডিস তা না, আমরা দেখবো পেশেন্টের জ্বর আছে কিনা, আমরা দেখবো ল্যাব ফাংশন কেমন, আমরা দেখবো ইএসআর কেমন। যদি দেখি না পেশেন্টের শুধু পেইনফুল গয়টার, কোনো জ্বর আসেনি, পেশেন্টের মানে ইএসআর নরমাল এবং পেশেন্টের হচ্ছে থাইরয়েড প্রোফাইলটা নরমাল, সেটা হচ্ছে যে থাইরয়েডের যে সিস্ট থাকে সেখানে অনেক সময় হেমোরেজ হলে শুধু আমরা একটা অ্যাকিউট পেইনফুল গয়টার পেতে পারি। তো এই কথাটাই মাথায় রাখতে হবে, এটা একটা ডায়াগনোসিস, এটা দেয় এক্সামে, এরকম একটা সিনারিও দেয়, তাহলে ডায়াগনোসিসটা কি, তখন সাব অ্যাকিউটের সাথে একটা কনফিউশন হয় যদি না জানি আমরা পুরোপুরি ক্লিয়ারলি। ঠিক আছে, তাহলে সাব অ্যাকিউট তো আগে বলেই ফেলছি, এখন এটা শুধু জানি যে সবই নরমাল থাকবে, শুধু একটা আইসোলেটেড পেইনফুল গয়টার হবে এবং এটা মেক সেন্স যে একটা সিস্ট ছিল ওই জায়গাটাতে জাস্ট আমার হেমোরেজ হলো। এখন ওটাতে অনেক দিন হেমোরেজ থাকতে থাকতে ইনফেক্টেড হয়ে গেলে জ্বর চলে আসবে, সেটা ডিফারেন্ট, ওভাবে পরীক্ষায় কিন্তু আসে না। সো আমরা ওইটাতে আর না যাই ডিপে, ওভাবে আর না যাই, যেভাবে আসে এক্সামে যে পেইনফুল গয়টার কিন্তু সবকিছু নরমাল, ফিভার নাই, ইএসআর নাই, নরমাল, এবং ল্যাব ফাইন্ডিংস আর নরমাল অলসো, তাহলে এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে থাইরয়েড সিস্টে একটা হেমোরেজ। সাবক্লিনিক্যাল গুলো বলতেছিলাম, তখন সাবক্লিনিক্যাল গুলো ইম্পর্টেন্ট কেন, যে যদি আমি না ট্রিট করি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডটাকে আমি আরো বেশি বলবো হাইপারের থেকে, হাইপোথাইরয়েডটা ট্রিট করা আরো বেশি ইম্পর্টেন্ট কেন
হাইপারথাইরয়েডিজম আমরা একটু ফলো আপ রাখবো, এটা অনেক সময় সেলফ লিমিটিং, নিজে নিজে ঠিক হয়ে যায়। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডটা অনেক সময় দেখা যায় যে আমাদের ট্রিটমেন্ট দিতে হয় ইনভ্যারিয়েবলি অনেককেই। কখন দিব? TSH 10, এটা ইম্পর্টেন্ট। আমাদের সময় না, যখন আমরা বই পড়ছি তখন 14 বলতো, এখন হচ্ছে দেখলাম যে TSH লেভেলটা 10 বলে ওরা, মানে ডিমার্কেট, মানে যে পয়েন্টটা লাইন অফ ডিমার্কেশন সেটা হচ্ছে 10। TSH 10 এর বেশি হলে আমরা থাইরক্সিন স্টার্ট করে দিব, কোনো কথা নাই, সিমটম থাকুক না থাকুক। এখন কথা হচ্ছে যাদের 10 এর বেশি না, যাদের 4 থেকে মানে 5 এর উপর কিন্তু 10 এর নিচে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের আমরা থাইরয়েড অ্যান্টিবডি গুলো করতে দিব, টিপিও করব, থাইরোগ্লোবুলিন করব। এগুলো পজিটিভ থাকলে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিব। তারপর কারো যদি আন্ডারলাইন হার্ট প্রবলেম থাকে তাহলে আমরা স্টার্ট করে দিব। এবং আমরা যদি দেখি যে প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ গ্রেভস থাকে, মানে প্রিভিয়াস ট্রিটমেন্ট গ্রেভস এর সে পাচ্ছে, তাহলে সাবক্লিনিক্যাল হলেও কিন্তু ট্রিটমেন্ট করা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ক্যারি অন মেসেজ আর কি। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি যে 70 বছরের বেশি কিন্তু সাবক্লিনিক্যাল হাইপো, সেই ক্ষেত্রে ওয়েট এন্ড ওয়াচ স্ট্র্যাটেজিতে ওরা যেতে বলে, অ্যাজ বিকজ আমি বলছি যে আন্ডারলাইন কারো যদি মানে ওদের যেটা হয় ইসকেমিক হার্ট ডিজিজ বা আন্ডারলাইন কোনো হার্টের প্রবলেম থাকলে অনেক সময় এত বয়স বেশি থাইরক্সিন স্টার্ট করলে আইএসডি বা অ্যাঞ্জিনা প্রেসিপিটেট করতে পারে। এই জন্য 70 বছরের বেশি হলে আমরা আসলে যাব হচ্ছে একটু ওয়েট এন্ড ওয়াচ স্ট্র্যাটেজিতে, রাদার দেন মানে পেশেন্টকে একদম 10 এর বেশি আছে আমরা স্টার্ট করে দিলাম ট্রিটমেন্ট, এরকম না ব্যাপারটা। একটু আমরা 70 বছর হলে জিনিসটা, কিন্তু 70 এর নিচে হলে আমরা এই ধরনের ইন্ডিকেশন থাকলে স্টার্ট করে দিব। আচ্ছা, এখন হাইপারের ক্ষেত্রে আমি যেটা বললাম যে হাইপারথাইরয়েডিজমে যেটা হয়, পেশেন্টের যদি আনট্রিটেড কেস থাকে তো অনেক সময় পেশেন্টের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, অনেক সময় এএফ ডেভেলপ করে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো সেসব ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে সাবক্লিনিক্যাল হাইপার কিন্তু পেশেন্টের অস্টিওপোরোসিস আছে, ঠিক আছে, যে বিএমজি তে আমরা আরআই -2.5 এর নিচে টি স্কোর, তাহলে আমাদের অবশ্যই স্টার্ট করে দিব ট্রিটমেন্ট, সেটা যদি তার সাবক্লিনিক্যালও হয়ে থাকে। তারপর পারসিস্টেন্টলি লো, যদি অল্প দিন না, মানে আমরা ফলো আপে রাখবো কিন্তু দেখতেছি কনস্ট্যান্টলি পেশেন্টের লো টিএসএইচ, তাহলে ইন্ডিকেট করতেছে পেশেন্ট আসলে নিজে নিজে ঠিক হবে না, এবং এটা হার্টের উপর হোক এবং বোনস এর উপরে হোক, এটা একটা অনেক নেগেটিভ এফেক্ট ফেলতে পারে এবং অনেক সময় ডিমেনশিয়া ডেভেলপ করে এই পেশেন্টদের। তো আমরা তখন পারসিস্টেন্টলি লো থাকলেও ট্রিটমেন্ট স্টার্ট করবো। তারপর বয়স্কদের ক্ষেত্রে যেমন মানে আনলাইক হাইপো, বয়স্ক হলে আমরা দিব না, মানে এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে আমরা একটু ওয়েট করার চেষ্টা করব, কিন্তু হাইপারে হচ্ছে উল্টা, একটু বয়স হলে আমরা দিব এই কারণে যে দেখা যায় যে এটা পেশেন্টের মানে না দিলে প্রবলেম, মানে হার্ট এফ এগুলো আরো বেশি প্রেসিপিটেট করতে পারে। থাইরক্সিন যেহেতু আমরা জানি কি হয়, থাইরক্সিন এগুলো এফ করে ফেলে এবং অ্যাঞ্জিনা এগুলো করে ফেলে। তো আমাদের যেটা করতে হবে যে পেশেন্টকে অ্যারিথমিয়া, বিশেষ করে মানে উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য অ্যারিথমিয়া রিগার্ডিং হাইপার, তো আমাদের বয়স বেশি হলে স্টার্ট করে দিব। তো এবং যেটা করতে পারি আমরা অ্যাটলিস্ট 6 মান্থস একটা ট্রায়াল দিব লো ডোজে, তারপর যদি পেশেন্ট ভালো হয়ে যায় বা তারপর যদি অন্য কিছু হয় সেদিকে আমাদের ডিসিশনটা আফটার 6 মান্থসে গিয়ে হবে। কিন্তু আমরা যদি এই ধরনের সিচুয়েশন থাকে যে পেশেন্ট অস্টিওপোরোসিস অলরেডি বা পারসিস্টেন্টলি লো থাকে, পেশেন্টের এজ বেশি এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে বা পেশেন্টের কোনো অ্যারিথমিয়া আছে, আমরা স্টার্ট করে দিয়ে লো ডোজে স্টার্ট করে দিয়ে পেশেন্টকে ফলো আপে রাখবো অ্যাটলিস্ট সাবক্লিনিক্যাল কেসগুলোতে। আর মানে কখন কখন রেডিওয়াইডিন আপটেকটা কম পাই, এটা আমি একটু আলাদা করে একটা বেসিক দেখে, যেটা আমি আলাদা একটা স্লাইড করে রাখছি, যদিও আমি ইনভেস্টিগেশন আলাদা কোনো স্লাইড বানাইনি। এটা জাস্ট একটু মনে রাখি, একবার বলছিলাম আমি যে ড্রাগস হলে আমরা অবশ্যই রেডিওয়াইডিন আপটেকটা লো পাবো, অল কাইন্ডস অফ থাইরয়েডিজে কম পাবো, আর নন থাইরয়েডাল যেই হাইপারথাইরয়েডিজমের কজ বা অন্য কজ যেগুলো আছে, যে স্টুমা ওভারি, এগুলোতে আমরা কম পাবো, রেডিওয়াইডিন একটা লো পাবো আর কি। আচ্ছা, আরেক ধরনের থাইরয়েডাইটিসটা একটু দেখি, যেখানে আমরা একটু আগে কি বললাম, হাশিমোটো এবং ডি কোয়ারভেন্স থাইরয়েডাইটিস। এখানে রিডলস থাইরয়েডাইটিস বলে আরেকটা টার্ম আছে। রিডলসটা কিছু না, এটা একটা অনেক মানে হার্ড কাইন্ড অফ গয়টা ডেভেলপ করা পেশেন্টের থাইরয়েডাইটিসের মাধ্যমে। এখানে যেটা বেসিক্যালি হয়, থাইরয়েড টিস্যুগুলো ফাইব্রোস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায় এবং আস্তে আস্তে রিপ্লেস হতে হতে একটা সময় গিয়ে হাইপোথাইরয়েড আমরা পাবো, পেশেন্টের আর কোনো টিস্যুই থাকে না থাইরয়েড হরমোনটাকে প্রোডাকশন করার জন্য। তো এত বেশি মানে সব ফাইব্রোস হয়ে গেছে, ফাইব্রয়েড একটা হার্ড আমরা গয়টার পাবো। এবং এটার ইম্পর্টেন্সটা কেন? এটার ইম্পর্টেন্স এই কারণে যে এটা অনেক সময় ম্যালিগন্যান্সির সাথে কনফিউজড করে। আমরা জানি কি অ্যানাপ্লাস্টিকে অনেক হার্ড হয়ে যায় ক্যান্সারটা এবং এরকম বড় হয় এবং কোন মানে অবস্ট্রাকটিভ ফিচার্স ডেভেলপ করায় পেশেন্টের। তো তার সাথে রিডলস এর অনেকটাই ডিফারেন্সিয়াল হিসেবে আসে।
তো এটা জানা ইম্পর্টেন্ট, কারণ এটা অবভিয়াসলি এটা আউটকামের সাথে রিলেটেড। তো আমরা রিডলসটা বুঝবো, এবং কিন্তু এটা নেগেটিভ পয়েন্ট কি, যে পেশেন্টের অনেক বেশি কম্প্রেশন হয়, কম্প্রেশন হতে পারে কারণ অনেক বড় হয়ে যায়। এবং আমরা জানি যেখানে ফ্লো ভলিউম লুপ বলে একটা লাং ফাংশন টেস্ট আমি এখানে দেখাইছে যে এটা পরীক্ষায় আসে, যে অনেক অবস্ট্রাকটিভ ফিচার্স, হ্যাঁ, যে কোনো থাইরয়েড গ্ল্যান্ড অথবা যেসব গ্ল্যান্ড যেখানে অবস্ট্রাকটিভ ফিচার্স ডেভেলপ হওয়ার চান্স থাকে, ট্রাকিয়াল অবস্ট্রাকশন হতে পারে, ইসোফেগাস অবস্ট্রাকশন হতে পারে, সেসব ক্ষেত্রে ফ্লো ভলিউম লুপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো যে এয়ারওয়ে অবস্ট্রাকশনটা বুঝতে পারবো। ফ্লো ভলিউম লুপটা এটা পরীক্ষা এক্সামে এইভাবে কোশ্চেন হিসেবে আসে, যে থাইরয়েড গ্ল্যান্ড যেরকম রেট্রোকর্টাল স্টার্নাল, পেশেন্ট হচ্ছে পেম বার্টন একটা সাইন আছে, হাত উপরে উঠালে পেশেন্টের হঠাৎ খুব শ্বাসকষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, প্লেথরিক ফেস তো ডেভেলপ করে। তো এই ধরনের সাইন পজিটিভ। এখন আমি নিচের কোন ইনভেস্টিগেশনটা করব, সেটা হচ্ছে ফ্লো ভলিউম লুপ করব। এটার ছবি দেখে ডাটা ইন্টারপ্রিটেশনটা পার্ট 2 তে কিন্তু আসে, যে কোন ধরনের ফ্লো ভলিউম লুপ কি ডিনোট করতেছে, কিন্তু এটা পার্ট 1 এর জন্য লাগবে না। পার্ট 1 এ জাস্ট এটা যে ইউজ করা হয় এয়ারওয়ে অবস্ট্রাকশনে এটা জানতে হবে। তাহলে আমি ওটাই বললাম যে পেশেন্ট কিন্তু একটা সময় অনেক ফিক্সড হার্ট, রক হার্ট, স্টোনের মতন একটা গয়টার ডেভেলপ করে, কারণ থাইরয়েড টিস্যুগুলো ফাইব্রোসিস দিয়ে রিপ্লেস হতে থাকে, এবং একসময় হতে হতে এমন অবস্থা হয় পেশেন্ট আর কোনো মানে টিস্যুই অবশিষ্ট থাকে না থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য, তখন পেশেন্ট পার্মানেন্টলি হাইপোথাইরয়েডে চলে যায়। আচ্ছা, এখন টক্সিক মাল্টিনোডিউলার কিছু না, যে মাল্টিনোডিউলার গয়টার থাকবে। আমি সিচুয়েশন গুলো তাড়াতাড়ি বলে একটু ট্রিটমেন্ট গুলো বলি, বেসিক কথাগুলো, যে এরকম দেখতে হয়, মানে আমরা বাইরে থেকে আনইভেন একটা দেখতে পাবো, অনেকগুলো নোডিউল। অনেক সময় কিন্তু বেসিক কথাকে অনেক সময় কিন্তু বোঝা যায় না বাইরে থেকে স্মুথ লাগে, কিন্তু ভিতরে আসলে নোডিউল, সেগুলো আল্ট্রাসাউন্ড না করলে বোঝা যাবে না। এবং পেশেন্টকে রেডিও আপটেক করলে প্যাচি আপটেক হয়, এগুলো দেখে বোঝা যায়। তো আমরা রেডিওয়াইডিন আপটেক করে দেখবো যে কোথাও কোল্ড নোডিউল আছে কিনা। আমাদের খুব ইম্পর্টেন্ট কেন, যেটা টক্সিক মানে কি, যে হাইপারথাইরয়েডিজম পাবো, ঠিক আছে, কিন্তু কোল্ড আছে কিনা কোনো নোডিউল, এটা দেখাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমরা রেডিওয়াইডিন আপটেক করবো। কোল্ড যদি পাই তাহলে অবশ্যই আমাদের নেক্সট অ্যাপ্রোচ এফএনএসি করে ফেলা, কারণ এইসব ক্ষেত্রে ক্যান্সারে ট্রান্সফার হয়ে যাওয়া বা ওইটা একটা ক্যান্সারের সোর্স হিসেবে কাজ করার অনেক সম্ভাবনা থাকে। তাহলে ক্যারিয়ান মেসেজ হচ্ছে যে এতগুলো গয়টার যে এতগুলো নোডিউল আছে, এটার মধ্যে কোনোটা যদি রেডিওয়াইডিন আপটেকে আমরা কোল্ড পাই, তাহলে আমাদের নেক্সট অ্যাপ্রোচ হবে মানে এফএনএসি করা। আচ্ছা, এখন দেখি যে আমরা এই ধরনের কেসে রেডিওয়াইডিন আপটেক করলাম। আচ্ছা ঠিক আছে, ডায়াগনোসিস করলাম। এখন ট্রিটমেন্ট এটা মনে রাখতে হবে, আমরা অ্যান্টিথাইরয়েড কিন্তু দিব না, যদিও এটা টক্সিক। আমরা অ্যান্টিথাইরয়েড না দিই, এখানকার মেইন লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে রেডিওয়াইডিন থেরাপি। এবং তারপর যদি কিছু মানে ইন্ডিকেশন থাকে, কম্প্রেশন হয়, সাসপিশন ফর ক্যান্সার হয়, আমরা কিন্তু পেশেন্টকে সার্জারিতে চলে যাবো। যেখানে যেন সার্জারি ছবিটা দিছে, যে এরকম এতটা বড় হয়ে যায়, কম্প্রেশন সিমটম হয়, যেখানে আমি কম্প্রেশনের একটা সিমটম মানে বেরিয়াম সোয়ালোর একটা ছবি দিছি, ইসোফেগাসটা কিরকম হয়ে যায়, ন্যারো হয়ে যেতে থাকে, চাপ দিতে থাকে, এটা পিছনে থাকে, চাপ দিতে থাকে, এটা খেয়াল করতে হবে। ইসোফেগাসটার উপরে চাপ পড়ে, এয়ারওয়ে অবস্ট্রাকশনও করে। তাহলে মাল্টিনোডিউলার গয়টার অ্যাপ্রোচ হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা নোডিউল কোল্ড আছে কিনা দেখবো, কোল্ড থাকলে আমরা এফএনএসি তে চলে যাব। আরেকটা কি, যে আমরা পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ না দিয়ে আমরা রেডিওয়াইডিন আপটেক দিব, এবং তা না হলে আমরা সার্জারিতে চলে যাব। আচ্ছা, এখন গ্রেপস ইম্পর্টেন্ট, গ্রেপসটা ইম্পর্টেন্ট। গ্রেপস এর পার্ট হিসেবে আমি বলছি যে এটা এপিএস এর পার্ট হিসেবে থাকতে পারে, অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, এবং এটা হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে কমন কজ, গ্রেপস ডিজিজ। এবং এটাতে আইসোলেটেড T3 টক্সিকোসিস থাকে, এটা আমি যেটা বলছিলাম। হ্যাঁ, এবং গ্রেপস ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি যদি আমরা দেখবো যে গ্রেপ ডিজিজ কিন্তু সবসময় যে হাইপারের কজ তা না, তা হাইপো হিসেবেও থাকে, নর্মাল হিসেবেও থাকে। পেশেন্ট কিন্তু ইউথাইরয়েডও হতে পারে, ইউথাইরয়েড গ্রেপস ইজ পসিবল, grapes with hypothyroidism possible, grapes with toxicosis, thyrotoxicosis possible, but patient যখন প্রথম প্রেজেন্ট করে thyrotoxicosis হিসেবে প্রেজেন্ট করতে পারে, এটা মোস্ট কমন প্রেজেন্টেশন। এবং এটা হলে আমাদের এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে কমন কজ হিসেবে মাথায় রাখতে হবে গ্রেপস ডিজিজ, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে টক্সিক মাল্টিনোডিউলার গয়টার এবং টক্সিক সলিটারি অ্যাডিনোমা, এটাও মনে রাখতে হবে। টক্সিক সলিটারি অ্যাডিনোমা আর কিছুই না, একটা গ্ল্যান্ড বেশি থাকবে, মানে নোডিউল থাকবে, যেটা কখনো শুধু কোল্ড হতে পারে, হট হতে পারে, মানে টক্সিক হতে পারে, অথবা ইউথাইরয়েডও হতে পারে। যদি এটা কোল্ড হয়, আমি কি করব, সরাসরি পেশেন্টকে এফএনএসি করে ফেলবো, এটাই। এইজন্য আমি আলাদা করে আর দেই না, এবং ট্রিটমেন্ট মানে মোডালিটিস একই। গ্রেপস ডিজিজে যেটা করব, যে গ্রেপস এর এখানে 5টা পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করছি। সবসময় তো সবাই 3টা জানি, ট্রায়াড, যে গ্রেপসে কি হয়, একটা ডিফিউজ গয়টার থাকে,
একটা থাইরয়েড আই ডিজিজ থাকে, একটা পিটিভিয়াল মিজোডিমা থাকে। এই তিনটা মিলে গ্রেপস। কিন্তু গ্রেপস এর আরো একদম ইউনিক তিনটা ফিচার্স আছে যেটা অন্য কিছুতে আমরা সহজে পাবো না। সেটা কি? সেটা হচ্ছে ক্লাবিং, অ্যাক্রোপ্যাকি। থাইরয়েড অ্যাক্রোপ্যাকিটা হয় কি? পেরিঅস্টাটিস অফ মেটাকার্পাল বোনের জন্য হয়। তো এই থাইরয়েড অ্যাক্রোপ্যাকিটা আমরা দেখবো গ্রেপস এর জন্যই থাকে, এটা আইসোলেটেড ভাবে। থাইরয়েড ব্রুই অনেক হাইপারডাইনামিক হয়ে যায়, থাইরয়েড ব্রুই পাওয়া যায়। পেশেন্টকে আমরা বলবো যে আপনি হচ্ছে শ্বাসটা একটু বন্ধ রাখেন কিছুক্ষণের জন্য, তারপর আমরা ব্রুই শুনবো। একদম টিপিক্যালি কিন্তু সত্যি সত্যি গ্রেপসে ব্রুই পাওয়া যায়, যেটা শোনা মানে খুব ভালো একটা ফাইন্ডিংস যেটা পাওয়া যায়। ঠিক আছে, এই ফাইন্ডিংসটা পাওয়া যায় এবং এটা সবাইকে আমরা ইনভ্যারিয়েবলি চেক করব। এবং টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হয়, যেটা আমি আগেই বলছি, যেটা গ্রেপস এর জন্য অনেক ইউনিক। এবং টিপিওটা হচ্ছে অ্যাকচুয়ালি হাসি মোটরের জন্য, কিন্তু এখানে 50% কেসে পজিটিভ থাকতে পারে। এপিএস এর পার্ট বললাম এবং মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড ভিটিলিগো। এখানেও কিছু ডিএলএ 3 এবং 8 এর কথা বলছি, যেটা আমি বলি সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, গ্রেপস আই ডিজিজের প্রসঙ্গ যখন আসে তখন লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন, এটার ব্যাপারে আমি একটু কনফিউশনটাকে দূর করাই দেই। লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন এই দুটো অ্যাকচুয়ালি গ্রেপস এর পার্ট না। গ্রেপস এর যেগুলো ফিচার্স এটা কিন্তু আমি এটাতে একদম সুন্দর ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। একদম থাইরয়েড ব্রুই যদি বলা হয় ইট ইজ দ্য পার্ট অফ গ্রেপস, ঠিক আছে, ইট ইজ নট দ্য পার্ট অফ থাইরোটক্সিকোসিস অনলি, এটা কিন্তু গ্রেপস এর পার্ট অ্যাকচুয়ালি। তারপর থাইরয়েড অ্যাক্রিপ্যাকি অ্যাকচুয়ালি গ্রেপস এর পার্ট, ঠিক আছে। থাইরয়েড আই ডিজিজ, যেটাতে আসলে থাইরয়েড আই ডিজিজের পার্ট হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি, প্রোপটোসিস থাকতে পারে, এক্সোপথ্যালমাস থাকবে, পেশেন্টের পেইনফুল আই হবে, কেমোসিস থাকবে, এগুলো হচ্ছে গ্রেপস এর আই এর পার্ট। কিন্তু লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন এই দুটো হচ্ছে থাইরোটক্সিকোসিস ডিউ টু এনি রিজন, ইট কুড বি ডিউ টু গ্রেপস অ্যাজ ওয়েল। বাট যে কোনো কারণে আমরা থাইরক্সিন যে দিচ্ছি ওভার রিপ্লেসমেন্ট, সেখানেও লিড ল্যাগ লিড রিট্রাকশন পেতে পারি, কিন্তু এগুলো পাবো না, এগুলো হচ্ছে সোললি গ্রেপস এর জন্য। এই কথাটা আমি একটু বলতে চাই যে লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন এই দুটো হচ্ছে পুরোপুরি থাইরোটক্সিকোসিসেরই পার্ট, এবং এটা আলাদা করে হয় অ্যাকচুয়ালি ক্যাটিকোলামিন রেসপন্সের জন্য। এটা কিছু না যে পেশেন্টকে যদি লিড ল্যাগ মানে কি, আমরা যদি পেশেন্টকে আমাদের আঙ্গুলটাকে ফলো করতে বলি, লিড ল্যাগ মানে লিড উইল ল্যাগ বিহাইন্ড দা ফিঙ্গার, মানে আমরা যখন তাকাবো আমাদের আইবলটা থেকে পিছায় যাবে লিডটা, আইবলটা নিচে নেমে আসবে আঙ্গুলটাকে ফলো করে, কিন্তু আইলিডটা উপরেই থেকে যাবে ক্যাটিকুলামাইন অ্যাকশনের জন্য, এটাকে বলা হয় লিড ল্যাগ। আর লিড রিট্রাকশন কি, আমরা যদি তাকাই পেশেন্টের আপার আইলিডটা দেখতে, আপার আই যে স্ক্লেরা যেটা, এটা দেখতে পাচ্ছি, দেখ এই ছবিটাতে একদম স্পষ্ট, এবং এরকম দেখলে একটা অ্যাংশাস লুক, আমার কখন কিছু শুনলে অবাক হয়ে যায় বা ভয় পেলে যে লুকটা আসে, ওরকম একটা লুক ক্রিয়েট করে, এটা হচ্ছে লিড রিট্রাকশন। নিচের স্ক্লেরা না, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, লোয়ার স্ক্লেরা ইজ ভিজিবল মানে এক্সোপথ্যালমাস, যেটা অ্যাকচুয়ালি প্রোপটোসিসের পার্ট, প্রোপটোসিস হওয়ার জন্য অনেক সময় পাওয়া যায়। তো লিড রিট্রাকশন মানে আপার স্ক্লেরা ইজ ভিজিবল, এটা মানে হচ্ছে থাইরোটক্সিকোসিসের ফিচার। আচ্ছা, গ্রেভস ডিজিজে আরো কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেটা আমি এখানে দিছি, যে তাহলে আই ডিজিজ বললে কোনটা বুঝায়। যদি আমি লিড ল্যাগ রিট্রাকশনটা বাদই দেই, তাহলে আমরা পেশেন্টকে দেখবো পিছন থেকে এবং সাইড প্রোফাইল দেখবো যে প্রোপটোসিস কিনা। দেখা যায় যে সুপ্রাঅরবিটাল মানে রিচের বাইরে অনেক বের হয়ে আসছে, আমরা পিছন থেকে যদি পেশেন্টকে ভাবে ধরে দেখি যে চোখের যে সুপ্রাঅরবিটাল রিচ থেকে আইবলটা প্রোট্রুডেড, তারপর অনেক সময় কার্ড টেস্ট করে এভাবে চোখের উপর বসায় দেখি, অনেক সময় এক্সাক্ট থার্মোমিটার পাওয়া যায় স্লাইড ক্যালিপার্সের মতন, অনেক সময় এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট গুলোতে এভাবে মাপে যে পেশেন্টের কত বড় হচ্ছে, এক্সোপথ্যালমাস প্রোপটোসিসটা কত বড় হচ্ছে দিন দিন। তো এগুলো যদি পাই, এবং অপথ্যালমোপ্লেজিয়া ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া মানে কোন একটা নির্দিষ্ট নার্ভ দিয়ে তুমি কোনো মানে আমরা কোনো ইয়েকে নার্ভ লেশনকে আমরা বলতে পারবো না, বা কোনো আই প্রবলেমটাকে আলাদা করে ডিনোট করে কনফার্মলি বলতে পারবো না যে পেশেন্ট সাফারিং ফ্রম দা থার্ড নার্ভ পলসি, লেফট অ্যাবডুসেন্স পলসি অর আদার্স কোনো পলসি, 3 4 6 যে সে না এরকম বলতে পারবো না, একটা জায়গায় এক এক সময় এক একটা হচ্ছে, এবং কোন একটা নির্দিষ্ট নার্ভ দিয়ে আমি বলতে পারবো না, তখন এটাকে বলা হয় কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া, যেটা আসলে অ্যাকচুয়ালি মাসেলের প্রবলেম, এবং এটার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে গ্রেভস, যেমন মাইস্থেনিয়াতে আমরা পাই এরকম আর কি, মাসেলে কোনো প্রবলেম থাকলে যেটা পাই মায়োপ্যাথি, সেটা হচ্ছে কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া। আচ্ছা, এবং পেশেন্টের অ্যাক্টিভ আরেকটা টার্ম জানতে হয়, 3টা জিনিস এখন আমি একটু বলি, খেয়াল করে দেখেন যে অ্যাক্টিভ থাইরয়েড ডিজিজ বুঝতে হচ্ছে অ্যাক্টিভ গ্রেভস ডিজিজ আর কি, মানে আরেকটা হচ্ছে গ্রেভস ডিজিজ আইয়ের ডিজিজ কিন্তু অ্যাক্টিভ না, আরেকটা হচ্ছে থাইরোটক্সিকোসিসের আই ফিচার।
এই তিনটা জায়গায় ভাগ করে আমাদের মনে রাখতে হবে। যেরকম যদি আমরা আরো অনেক অ্যাক্টিভ আই ডিজিজের আরো অনেক সাইন আছে, আমি জাস্ট খুব সহজে তিনটা মনে রাখতে হয় সেটা বলি। যে চোখে প্রোগ্রেসিভলি ভিশন লস হচ্ছে, মানে একবার হয়ে বন্ধ হয়ে আছে তা না, পেশেন্টের বারবার ভিশন লস আগের ফলো আপে যা ছিল তার থেকে বেড়েই যাচ্ছে, তার মানে ইট ইজ ভেরি অ্যাক্টিভ। তারপর চোখ যদি আমরা মুভ করতে বলি, যখন আমরা 3, 4, 6 টেস্টটা করব, তখন যদি দেখি পেশেন্টের আই পেইন কমপ্লেন করতেছে, ইট ইজ অ্যাক্টিভ। পেশেন্টের যদি চোখ লাল হয়ে থাকে, স্ক্লেরা অনেক ইনজেক্টেড, তখন বলবো যে এটা অ্যাক্টিভ আই ডিজিজ। এবং অ্যাক্টিভ আই ডিজিজটা বোঝা কেন এত ইম্পর্টেন্ট, বিকজ উই হ্যাভ টু স্টার্ট দ্য হাইড্রোস্টেরয়েড, যেটা দিলে অনেকটা পেশেন্টের রিলিফ হয়, পেইনও কমে এবং পেশেন্টের যে প্রোপটোসিস ফুলে যাওয়া এবং প্রোগ্রেশনটাকে হল্ট করা যায়। এখন কয়েকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট গ্রেভস আই ডিজিজে, যে আমরা স্মোকিং সিঙ্গেল মোস্ট রিস্ক ফ্যাক্টর। স্মোকিং অবশ্যই বন্ধ করতে হবে। স্মোকিং বন্ধ না করলে থাইরয়েড মানে গ্রেভসটা কন্ট্রোলে আসবে না। এটা সিঙ্গেল মোস্ট একটা পয়েন্ট যদি মনে রাখতে হয় তাহলে স্মোকিং এর কথা মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেডিওআইডিন থেরাপি, which is relatively contraindicated, not absolutely. স্মোকিংটা হচ্ছে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, আর রেডিওআইডিন থেরাপি হচ্ছে রিলেটিভলি, অ্যাজ বিকজ আমরা 2 সপ্তাহ অনেক সময় এমন করা যায় যে পেশেন্টকে আমরা স্টেরয়েড দিলাম, তারপর আমরা একটা অ্যান্টিথাইরয়েড স্টার্ট করে আমরা রেডিওআইডিন থেরাপি যদি কখনো দরকার হয় আমরা একটু সেটল করে, অ্যাক্টিভ অবস্থায় অবশ্যই দেওয়া যাবে না, মানে অ্যাক্টিভ অবস্থায় থাইরয়েড আই ডিজিজে অ্যাক্টিভ অবস্থায় রেডিওআইডিন ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আমরা যখন কিন্তু thyroid eye disease যদি বলি overall it is relatively contraindicated, as because if when patient is not in an active disease, we can start after 2 weeks of the sufferings of active disease along with the drugs. আমরা ড্রাগস এর কিছু সাপোর্টে আমরা স্টার্ট করতে পারি, যেমন আমরা কার্বিমাজল দিয়ে স্টার্ট করতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অফ গ্রেভ ডিজিজ, যেটা আমি একটু আগে একটা মানে মাল্টিনোডুলার গয়টারের সাথে যদি একটু কম্পেয়ার করে বলি, ওখানে আমার মেইন কথা কিন্তু অ্যান্টি থাইরয়েড দেওয়া না। ওখানকার আমার মেইন অ্যাপ্রোচ হচ্ছে আমি রেডিওআইডিন আপটেক দিব এবং রেডিওআইডিন থেরাপি দিব এবং পেশেন্টকে তারপর যদি অনেক আদার্স কিছু ইন্ডিকেশন আসে তাহলে আমি সার্জারি করে দিব। কিন্তু গ্রেভস এর ক্ষেত্রে দেখা গেছে অ্যান্টি থাইরয়েড ড্রাগটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এটা 18 মাস থেকে 2 বছর পর্যন্ত দেওয়া যায় এবং এটা দেওয়ার পরে যদি রিল্যাপস হয় তখন আমরা রেডিওআইডিন থেরাপিতে যাব এবং তারপরে গিয়ে যদি না কাজ করে তখন গিয়ে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করব এবং উইথ লাইফলং থাইরক্সিন রিপ্লেসমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা অ্যান্টি থাইরয়েড দিয়ে স্টার্ট করলাম, রেডিওআইডিন থেরাপিতে গেলাম এবং আমরা টোটাল থাইরয়েডেক্টমি পরে গিয়ে লাগতে পারে উইথ লাইফলং থাইরক্সিন রিপ্লেসমেন্ট। আচ্ছা, এখন देयर আর সাম সার্জিক্যাল অপশনস ফর গ্রেভস ডিজিজ। এটা হচ্ছে অরবিটাল ডিকম্প্রেশন সার্জারি। পেশেন্টের অনেক বেশি অ্যাক্টিভ ডিজিজ আছে এবং তার সাথে কি হয়, পেশেন্টের প্রোপটোসিস ধীরে ধীরে অপটিক নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন আমরা অরবিটাল ডিকম্প্রেশন সার্জারি করলে কিন্তু প্রোপটোসিস কারেক্টেড হয়। এই কোশ্চেনটা অনেক সময় পেশেন্ট নিজেই করে যে আমার যে প্রোপটোসিস সেটা কারেক্টেড কিনা, কারেক্টেবল মানে কারেকশন যোগ্য কিনা, ইট ইজ ওর্দি ফর কারেকশন অর নট। এটা অ্যাকচুয়ালি কারেকশন করা যাবে এবং এটা হচ্ছে আমরা করি অরবিটাল ডিকম্প্রেশন সার্জারির মাধ্যমে। আচ্ছা, তারপরে কি যে লোয়ার আইলিড রিট্রাকশন সার্জারি, অনেক সময় লোয়ার আইলিড যাদের প্রবলেম থাকে ও লোয়ার আইলিড রিট্রাকশন সার্জারি করে, অনেক সময় ল্যাটারাল টার্সোগ্রাফি করে। কর্নিয়াল আলসার থাকে তো পেশেন্টের হতে পারে একদম এক্সপোজার কেরাটাইটিস হয়, আমরা পেশেন্টকে বলবো সানগ্লাস পরে থাকতে, ওনাকে বলবো যে একটা কালো প্যাচ মানে ব্ল্যাক প্যাচ দিয়ে রাখতে যে চোখগুলোতে প্রবলেম, হ্যাঁ ওগুলো দিলে তা পেশেন্টের এক্সপোজার কেরাটাইটিসটা প্রিভেনশন হয়। লুব্রিকেন্ট দিতে হয়, আইয়ে বিভিন্ন রকমের আই ড্রপস দিতে হয়। তো গ্রেভস এর পেশেন্টের এই ধরনের ম্যানেজমেন্টের সাথে সাথে আমি যে ম্যানেজমেন্টটা বললাম এগুলোর সাথে সাথে এই ম্যানেজমেন্ট গুলো অ্যাড করতে হবে। আচ্ছা, রেডিওআইডিন থেরাপি নিয়ে এখন একটু বলি। রেডিওআইডিন থেরাপিটা আসলে খুব ইম্পর্টেন্ট। কেন এটা রেড অ্যালার্ট আমি বলছি, কারণ এটা কন্ট্রাইন্ডিকেটেড, অল প্রেগন্যান্ট এবং ল্যাকটেশন মাদের কন্ট্রাইন্ডিকেটেড, এবং শুধু কন্ট্রাইন্ডিকেটেডই না, এটা যদি কোনো পেশেন্ট দেয় তার সাথে প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং উইমেন মানে কন্ট্যাক্টে আসবে না 2 উইকস অ্যাট লিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এই টাইম লিমিটেশন গুলো মনে রাখা। 2 সপ্তাহ একদম ক্লোজ কন্ট্যাক্টে আসবে না চাইল্ড এবং প্রেগন্যান্ট উইমেন। কনসেপশনের আগে অবশ্যই 6 মান্থস গ্যাপ দিতে হবে, 6 মান্থস অ্যাট লিস্ট বিফোর কনসেপশন ওয়েট করতে হবে রেডিওআইডিন থেরাপি দেওয়ার পরে 6 মান্থস। আমরা সবসময় বলি না যে এত ট্রাই করার আগে কনসিভ করার আগে এই ড্রাগটা এত মাস, যেমন এমটিএক্স 3 মাস বন্ধ রাখতে হয়, সেরকম এখানে 6 মান্থসের কথা বলা হচ্ছে। তারপরে এটা সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আগেই বলে ফেলছি যে আমরা এটা থাইরয়েড আই ডিজিজ থাকলে অ্যাক্টিভ থাকলে খারাপ করে ফেলে আমাদের অ্যাটলিস্ট স্টেরয়েড দিয়ে 1 থেকে 2 সপ্তাহ ওয়েট করতে হবে।
আচ্ছা, রেডিয়েশন থেরাপির আগে পরে আছে ক্যান বি ডিটোরেটেড উইথ সিম্পটোম্যাটিক এন্ড বায়োকেমিক্যালি মাচ হাইপার স্টেপ হচ্ছে গিভ এফট। আচ্ছা, পেশেন্টকে যেটা ইয়ে হয় রেডিওআইডিন দেওয়ার আগে পরে অনেক সময় পেশেন্ট বায়োকেমিক্যালি রিলিজ হয়ে যায়, তো অনেক হাইপার হয়ে যায়। তো পেশেন্টকে এইসব থেরাপি দেওয়ার আগে অ্যান্টি থাইরয়েড এবং বিটা ব্লকার দিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে মানে ট্রিটমেন্টের আগে পরে পেশেন্টের পরে আর কি থাইরয়েডের পরিমাণটা বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে রেডিয়েশনের মানে রেসপন্সে। সেই ক্ষেত্রে আমরা বিটা ব্লকার এবং অ্যান্টি থাইরয়েডটা দিব। এখন রেডিওআইডিন থেরাপিতে আরো কি মনে রাখতে হবে যে একটা যদি কমন সাইড এফেক্ট বলি, যেটা মানে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং দ্য টেরাটোজেনিক এফেক্ট, পেশেন্টের ইনভ্যারিয়েবলি হাইপোথাইরয়েড ডেভেলপ করে যায়। মানে দেখা যায় যে 5 বছরের মধ্যে যেন একটা সাইড এফেক্ট বললে হাইপোথাইরয়েডিজম, এটা কিন্তু মনে রাখতে হবে এবং অলরেডি কোশ্চেন আসছে। এবং 80% ক্ষেত্রে লং টার্ম হাইপো হয়ে যায়। কিন্তু রেডিওআইডিন তো রেডিয়েশন রিলেটেড একটা জিনিস, কিন্তু এটা কোনো নিউপ্লাসিয়া কিন্তু করে না এবং গয়টা সিনক্রেস করে যায় 30% কেসে। এগুলো আইসোলেটলি এই প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে। আমরা রেডিওআইডিন দিলেও কিন্তু 30% কেসে গয়টাটা শ্রিঙ্ক করে কম্প্রেশন সিমটম কমাই ফেলবে। এই জন্য আমরা যদি হিউজ একটা গয়টার দেখি তখন কিন্তু এটার কম্প্রেশন সিমটম কমানোর জন্য রেডিওআইডিন আপটেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কার্বিমাজলের কথা বললাম যে কার্বিমাজলটা গ্রেপসে দেওয়া হয় মেইনলি, এবং আমরা কি করব যে এটার মানে ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন জানতে হয়। ইন্ডিকেশন তো আমরা মোটামুটি বুঝলাম, গ্রেপসে মেইনলি দেওয়া হয় এবং এটা মানে অ্যাগ্রানুলোসাইটোসিস করে ছোট করে, এটা আমরা সবাই জানি কার্বিমাজল। ঠিক আছে, কার্বিমাজল ইনডিউসড অ্যাগ্রানুলোসাইটোসিস, সি দিয়ে করে কার্বামাজেপিন, এরকম কিছু ড্রাগস আছে যেগুলো অ্যাগ্রানুলোসাইটোসিস করে, কিছু কেমোথেরাপি করে। এই জন্য সবসময় এই ধরনের ড্রাগ শুরুর আগে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে তোমার যদি থ্রোট হয়, ফিভার ডেভেলপ করে, তুমি ইমিডিয়েটলি বন্ধ করে আমাদের সাথে দেখা করবা। এটা হচ্ছে পেশেন্টের কে আমরা বলবো যে কার্বিমাজল হলে আপনি এই কাজ এই মানে থাইরক্সিনের ক্ষেত্রে আমি যেরকম বলছি সেরকম কার্বিমাজলের ক্ষেত্রে এই অ্যাডভাইসটা দিয়ে দিতে হয় পেশেন্টকে। আর কার্বিমাজলের সাথে ইরিথ্রোমাইসিনের অনেক একটা ইন্টারঅ্যাকশন আছে, ইনহিবিটর হিসেবে কাজ করে ইরিথ্রোমাইসিন, কার্বিমাজলের ডোজ বেড়ে যায়। আচ্ছা, স্টেপ ডাউন একটা বেসিক কথা বলি, থাইরক্সিনের ক্ষেত্রে আমরা ডোজ বিল্ড আপ করব, এটা কিন্তু আমি বলছি যে বিশেষ করে যাদের আইএসডি আছে অথবা যাদের এলডারলি পেশেন্ট, মানে অল্প ডোজ থেকে শুরু করে আমরা অ্যাডজাস্ট করতে করতে পেশেন্টকে বাড়াবো। আর কার্বিমাজলের ক্ষেত্রে আমরা স্টেপ ডাউন প্রসিডিউরে যাব, মানে প্রথমে অনেক বেশি দিব, তারপর আস্তে আস্তে কমাতে 18 মাস বা 2 বছর পর্যন্ত পেশেন্টকে কন্টিনিউ করতে হয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, প্রোপাইলথাইরোইউরাসিল, এটা কার্বিমাজল, এই দুটো ড্রাগই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিথাইরয়েড ড্রাগ। এই দুটাই আমাদের জানতে হবে। প্রোপাইলথাইরোইউরাসিলটা আসলে ইম্পর্টেন্ট, মেইনলি ইম্পর্টেন্ট কেন, আমরা কার্বিমাজল অনেক ইউজ করি, কিন্তু পেশেন্টের যদি প্রেগন্যান্সি হয় ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা পিটিইউ দিব, অ্যাজ বিকজ কার্বিমাজলের কথা আমরা সবাই জানি যেটা হাইলি টেরাটোজেনিক, এবং এটা টেরাটোজেনিসিটিটা মেইনলি কিউটিস মানে অ্যাপ্লাসিয়া কিউটিস করে। এটা ছবিটা যে অ্যাপ্লাসিয়া কিউটিস স্কিনের একটা এই যে স্কাল্পে হয় মেইনলি, এটা প্রিভেন্ট করার জন্য আমরা কার্বিমাজল ফার্স্ট ট্রাইমেস্টারে দিব না, আমরা দিব প্রোপাইলথাইরোইউরাসিল ফার্স্ট ট্রাইমেস্টারে। কিন্তু এখানে একটা কথা আছে, প্রোপাইলথাইরোইউরাসিল ইজ ভেরি মাচ হেপাটোটক্সিক, ভেরি মাচ হেপাটোটক্সিক। এটার জন্য আমরা যে কোনো লিভার এটা দেওয়ার আগে অবশ্যই লিভার ফাংশন টেস্ট করে নিব, এবং প্রেগন্যান্সির পেশেন্টকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোপাইলথাইরোইউরাসিল দিব, কার্বোমাজল দিব না ডিউ টু টেরাটোজেনিক এফেক্ট। কিন্তু সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আমরা কার্বিমাজলে চলে যাব। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রেগন্যান্সি নিয়ে একটা স্লাইড করছি এখানে, যে পিটিইউ দিব ফার্স্ট ট্রাইমেস্টারে, কার্বিমাজল দিব সেকেন্ড এবং থার্ডে, অ্যাজ বিকজ ফার্স্ট ট্রাইমেস্টারে যেহেতু কার্বিমাজল দেওয়া যাবে না টেরাটোজেনিসিটির জন্য, হেপাটোটক্সিসিটিটা পিটিইউর অনেক বেশি, যেটা যদি আমি সেকেন্ড থার্ডেও চালায় যাই তাহলে পেশেন্টের ফালমিনেন্স হেপাটাইটিস ফেলিওর হবে, এবং লিভার প্রবলেম যদি একবার প্রেগন্যান্ট উইমেনদের হয় আমরা জানি যে পেশেন্টকে রিভার্স করানো কিন্তু খুব টাফ। সো আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা পিটিইউটা দিব শুধু ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড আর থার্ডে দিব কার্বিমাজল। এমন না কিন্তু যে আমরা কোনো সময়ই দিব না কার্বিমাজলের পেশেন্টকে, মানে প্রেগন্যান্সিতে কার্বিমাজল কখনোই দিব না, এই কথাটা কিন্তু ঠিক না। এটা টেরাটোজেনিক আছে এই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিব না, ঠিক আছে। এবং
টার্গেট রাখবো কি অ্যান্টিথাইরয়েড দেওয়ার পর আমাদের সবসময় মনে রাখতে হবে যে টিএসএইচ লেভেলটাকে আমরা মানে নর্মাল রেঞ্জের আপারে রাখবো। আমরা কিন্তু রাখার চেষ্টা করব না পেশেন্টকে, মানে একটু টাইট কন্ট্রোল করতে হয়। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বিশেষ করে বলা হয় যে আমরা 0.1 মানে 0.5 টু 5 তো আমরা খুব টাইট কন্ট্রোল করব। টিএসএইচটাকে 5 ওই দিকে না রেখে কমের দিকে রাখার চেষ্টা করব। এটা বেশি মানে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বেশি বলা হয়। থাইরক্সিন যে আমরা দিব পেশেন্টকে। আচ্ছা, প্রেগন্যান্সির একটা কথা খুব ইম্পর্টেন্ট, প্রেগন্যান্সিতে তো অনেক রকম চেঞ্জ হয়। আমি তো একটা কথা বলছিলাম থাইরোগ্লোবুলিন, এছাড়া আরেকটা জিনিস হয় মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। এই জিনিসটা অনেক বেড়ে যায় ফার্স্ট ট্রাইমেস্টারে, আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে যেহেতু এটা অনেক বাড়ে, এটা টিএসএইচ রিলেটেড একটা অ্যাকশন দেয় এবং T3 T4 টা বেড়ে যায় এবং লো টিএসএইচ পাওয়া যায় বডিতে। মানে আমরা একটা ট্রানজিয়েন্ট জেস্টেশনাল হাইপারথাইরয়েডিজম মতো ফিচার্স পাবো। এবং এই ক্ষেত্রে আমাদেরকে অবজার্ভ করতে হবে কেস সিকিউ থাইরয়েডিজমের মতন। আমরা পেশেন্টকে 1 মাস পর আবার টেস্ট করাবো, আমরা কিন্তু কোনোভাবেই পেশেন্টকে ট্রিটমেন্ট এটার জন্য দেওয়া যাবে না, পেশেন্টকে আমরা জাস্ট ফলো আপ করবো। এই কথাটা মাথায় রাখতে হবে যে ফিজিওলজিক্যাল হাইপারথাইরয়েডিজম হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। একটা প্রেগনেন্ট উইমেনের ফার্স্ট ট্রাইমেস্টারে ফিজিওলজিক্যাল হাইপারথাইরয়েডিজম হয়, যেটা আমরা ট্রিটমেন্ট করব না অ্যাজ বিকজ হিউম্যান গোনাডোট্রপিক হরমোনের জন্য, যেটা একটা টিএসএইচ লাইক অ্যাকশন দেয়। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি টিআইবিজি নিয়ে বলছিলাম যে টিআইবিজি বেশি বাড়ে, এজন্য আমাদের ডোজ বাড়াতে হয়। এজন্য আমরা 25 থেকে 50 মাইক্রোগ্রাম পর্যন্ত বাড়াতে পারি পেশেন্টের। যদি পেশেন্ট আগে 50 পায়, আমি আরো 25 যোগ করব বা 50 যোগ করব, এরকম হয়। আর যারা নিউলি ডায়াগনোজ তাদেরকে আমরা 100 দিয়ে স্টার্ট করতে পারি। এবং যে টার্গেট টিএসএইচ যেটা আমি বলছি যে আমরা সবসময় লোয়ার রেঞ্জের দিকে থাকবো, লোয়ার নরমাল রেঞ্জের দিকে রাখবো। আচ্ছা, এবং পোস্টপার্টাম আরেকটা মানে প্রেগন্যান্সি রিলেটেড আরেক ধরনের মানে থাইরয়েড প্রবলেম আছে, যেটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। মানে ডেলিভারি হয়ে গেছে পেশেন্ট, প্রথম 6 মাসের মধ্যে এটা হতে পারে এবং কাদের বেশি হয়, যাদের ক্ষেত্রে আগে টিপিও পজিটিভ ছিল। এজন্য আমরা খেয়াল রাখবো যে একটা প্রেগনেন্ট উইমেন, তার যদি আমরা দেখি যে হঠাৎ করে অনেক প্যালপিটেশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পেশেন্ট অনেক মানে ইরিটেবল হয়ে যাচ্ছে, তাদের আমরা থাইরয়েড ফাংশন টেস্টে যদি দেখি হাইপারের দিকে, তাদের ক্ষেত্রে আমরা একটা টিপিও করে দেখবো। কারণ এইসব টিপিও যাদের পজিটিভ থাকে তাদেরই বেশি পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয়। এবং এটা মনে রাখতে হবে পেশেন্টের প্রত্যেকটা প্রেগন্যান্সিতে একবার যদি হয়, এটা প্রত্যেকটা প্রেগন্যান্সিতে কার্ডিওমায়োপ্যাথির মতো পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু ফলো আপ ইন ইচ এভরি প্রেগন্যান্সি। একবার হলে পরের প্রেগন্যান্সিতে হওয়ার অনেক চান্স থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। এবং টাইপ 1 এর ডায়াবেটিসে মানে অনেক সময় টাইপ 1 ডায়াবেটিস সাথে থাকলে পোস্টপার্টাম থাইরয়েডিসটা বেশি হয়। কাদের বেশি হয়, যে রিস্ক ফ্যাক্টর কিন্তু আমি সবসময় বলি পড়তে, রিস্ক ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্ট। কারণ আমি ক্লু হিসেবে আমরা বুঝে যাব যে কোন পেশেন্ট ডেভেলপ করতে পারে, কোনগুলো পারে না। তো আমাদের রিস্ক ফ্যাক্টরস গুলো এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, এগুলো কিন্তু একটু অনেক সময় কনফিউজিং মানে একটা সিচুয়েশন তৈরি করে। তো আমাদের আলাদা করে করে রিস্ক ফ্যাক্টরস, প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, প্রিডিসপোজিং ফ্যাক্টরস, এগুলো আমাদের করতে হবে। আচ্ছা, হাইপার ফেজে আমরা বিটা ব্লকার দিব এবং অবভিয়াসলি আমরা জানি যে এইসব কেসগুলো টেম্পোরারি, মানে ওভার অ্যাক্টিভ গ্ল্যান্ডের জন্য হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করতেছে না, আনলাইক প্রাইমারি অর সেকেন্ডারি মানে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। তো এখানে জাস্ট হচ্ছে কি রিলিজ করে দিচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফ্ল্যামড হচ্ছে, অলরেডি তৈরি থাইরয়েড গুলো তৈরি মানে বের হয়ে যাচ্ছে। এই জন্য ব্লাডে একটা টেম্পোরারি ট্রানজিয়েন্ট হাইপার থাইরয়েডিজমের ফিচার্স আসতেছে। তো সেই জন্য আমরা জাস্ট সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা ওটাকে আমরা মানে নিউট্রাল করার জন্য বিটা ব্লকার দিব, কিন্তু আমরা কখনো অ্যান্টি থাইরয়েড দিব না। আবার হাইপোফেজে কিন্তু আমরা থাইরক্সিন দিব, কারণ আমাদের রিপ্লেস করতেই হবে, যেটা নাই হরমোন সেটাকে আমরা রিপ্লেস করতে হবে। আচ্ছা, আমি আজকে যাচ্ছি না এগুলোতে, কেন দেরি হয়ে যাবে। একটু মিক্সিডিনিয়া কমার কথা বলি যে এমপিরিক্যালি আমাদের মানে দুটো হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুটোরই কিছু এক্সেস মানে ক্লিনিক্যাল সিমটম আছে, একদম ক্রাইসিস যেটা বলে। হাইপোর ক্ষেত্রে মিক্সিডিমিক কমা আর হাইপারের ক্ষেত্রে থাইরোটক্সিকোসিস স্টর্ম। এই দুটো ট্রিটমেন্টের বেসিক বলি যে মিক্সিডিমা কমায় আমাদের আর কিছু না, যে আমাদের T3 T4 এমপিরিক্যালি স্টার্ট করে দিতে হবে অ্যালং উইথ দা কর্টিসন, যেটা আমি বারবার বলি।
হ্যাঁ, পেশেন্ট যদি অ্যাড্রেনাল ক্রাইসিস প্রেসিপিটেট করার জন্য একটা আইভি কর্টিসন দিয়ে দিতে হবে, পেশেন্টকে অনেক কোল্ড হয়ে যায়, রিওয়ার্মিং করতে হবে, এটাই আর কিছু না। এটা বয়স্ক মহিলাদের সাধারণত হয় এবং যারা নন কমপ্লায়েন্ট তাদের হয়। অনেক কোল্ড হয়ে গেছে, একদম হাইপোথাইরয়েড পেশেন্ট, ঠান্ডা হয়ে গেছে, পুরো শরীর অজ্ঞান হয়ে যাচ্ছে, প্রায় ড্রাউজি হয়ে গেছে, এই ধরনের কেসগুলো নেগলেক্টেড কেস দেখা যায় যে এল্ডারলি মেল বা ফিমেল তারা ঠিকমতো ডোজ নেয় না, কেয়ারটেকার কেয়ার গিভার ঠিকমতো কেয়ার দিচ্ছে না, এই ধরনের নেগলেক্টেড কেসগুলোতে মিক্সিডেমিক কমা আসে। আর স্টর্ম হচ্ছে ঠিক উল্টো ফিচার্স গুলো হবে। আমি সবসময় বলি যে আমার একটা টক্সিকোলজি মিমিকিং স্টিমুলেট মানে একটা ফিচার্স পাথওয়ে আমি পড়ানোর সময় বলি যে সব ড্রাগ যেগুলো সব কিছু বাড়ায় দেয় বডিতে, অটোনমি এক্সাইটেশন করে, সেরকম থাইরয়েডটক্সিক কিন্তু ওই ধরনের ড্রাগের মতো ফিচার্স দেয়, যেমন প্যানিক ডিসঅর্ডারের মতো, অথবা কোকেইন অ্যামফিটামিন পয়জনিং এর মতন দেয়, বা অ্যালকোহল উইথড্রয়াল, মানে যেগুলো একটু হাইপার সিচুয়েশন করতেছে, ডায়রিয়া করবে পেশেন্টের, প্যালপিটেশন হবে, পেশেন্ট অনেক ইরিটেবল হয়ে যাবে, অনেক সোয়েটিং হবে, ট্রিমর হবে, অনেক সময় অ্যাবডোমাইলাইসিস হয়ে যায়, এই ধরনের সিচুয়েশন থাইরয়েডটক্সিক স্টর্মে হয়, পেশেন্ট সিজার পর্যন্ত হতে পারে। ফার্স্ট কাজ হচ্ছে, অনেক সময় কোশ্চেনে আসে আমরা আইসিইউ তে নিয়ে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে থাইরয়েডটক্সিক স্টর্মে অসম্ভব লেভেলের মর্টালিটি রেট সিভিয়ার হাই ইভেন আফটার হ্যাভিং দি মানে হাই সাপোর্ট ফ্রম দ্য ভেরি হাই ইকুইপড সেন্টার। তো সেই ক্ষেত্রে আমার আইসিইউ তে সাপোর্ট অবশ্যই লাগবে, এটা ওয়ার্ডে ম্যানেজ করার কোনো কেস না। 2 নাম্বার হচ্ছে যে আমাদের প্রেসিপিটেটিং ফ্যাক্টরস গুলো অবশ্যই মানে খুঁজবো। আমরা সবাই জানি যে যে কোনো এইসব জিনিসের একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, যেরকম ডিকে নিয়ে কেউ আসলে আমরা ডিকে প্রেসিপিটেটিং ফ্যাক্টর খুঁজি, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে প্রেসিপিটেটিং ফ্যাক্টর সবকিছুতে ইনফেকশন, সার্জারি, স্ট্রেস এগুলো থাকে, কিন্তু এগুলো তো কমন। কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে কমন যেটা আমরা আলাদা করে মনে রাখতে হবে কমন গুলো ছাড়াও, সেটা হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে অনেক বেশি স্টর্ম হয়। এই জন্য পোস্টপার্টাম পিরিয়ডে যেহেতু আমরা একটু আগেই বলছি যে থাইরয়েডাইটিস হয়, পোস্টপার্টাম কেসে অনেক স্টর্ম হওয়ার চান্স বেশি থাকে। আমরা থাইরয়েডের পেশেন্টদের পোস্টপার্টাম পিরিয়ডটা খেয়াল করব। তারপর কোন ড্রাগস অলরেডি আমরা দিচ্ছি কিন্তু আমরা উইথড্র করব, যে তার ট্রিটমেন্ট আমরা মনে করতেছি যে অ্যাডিকুয়েট হয়েছে, এখন আমরা উইথড্র করব, এই সময় কিন্তু একটা স্টর্মের দিকে যেতে পারে পেশেন্ট। তো ওই টাইমগুলো, ব্রিজিং টাইমগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে আর কিছু না, যে পালস রেট অনেক বেশি থাকে, আমরা আইভি বিটা ব্লকার দিব। এখানে প্রথমে কার্বিমাজল দিয়ে আমরা লুগোলসাইডিন দিব, ঠিক আছে, লুগোলসাইডিন কার্বিমাজল দিব। এবং খুব ইম্পর্টেন্ট স্টেরয়েড, স্টেরয়েড প্রিভেন্ট করবে পেরিফেরাল কনভার্সন ফ্রম T3 ফর T4, এইভাবে কমাবে। তো স্টেরয়েড দুই জায়গায় কিন্তু দিতে হয়, স্টর্ম এবং মিক্সোডিমিক কমা। নরমাল যে ট্রিটমেন্ট আমরা জানি বিটা ব্লকার কার্বিমাজল তো সবগুলো দিতে হয়, তার সাথে লুগোলসাইডিনে দিতে হয় স্টর্মে, কিন্তু আমাদের মনে রাখতে হবে স্টেরয়েড কিন্তু দুই জায়গায় দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন একটু টাইমটা একটু দেখি, ম্যালিগন্যান্সি বলার আসলে সময় আছে কিনা। আমি কি কন্টিনিউ করব? আমার জাস্ট আর 4টা স্লাইড আছে ম্যালিগন্যান্সির, অনেকটা সময় চলে গেছে। আসলে ম্যালিগন্যান্সি কি সামনে বলবো কিনা আমাকে একটু জানাও তো, নাকি শেষ করে দিব, এখন সামনের ক্লাসে বলবো। ঠিক আছে, আজকে অফ করে মানে এখানে শেষ করে দিই, কারণ অনেক বেশি ইনফরমেশন হয়ে গেলে আসলে মনে করে না। আমি তো যেহেতু এন্ডোক্রাইন আরেকটা ক্লাসে আমি কন্টিনিউ করবই, সেটার পার্ট হিসেবে আমি ম্যালিগন্যান্সি গুলো বলবো। 12 ক্লাস থাকে অনেক সময়, আমি এটা এখন করে দিই, একটু কোশ্চেন গুলো দেখার চেষ্টা করব। বা যদি আজকে বেশি দেরি হয় আমি এই কোশ্চেন গুলো নিয়ে স্টার্ট করতে পারি সামনের ক্লাসে। যারা অনেক ধৈর্য নিয়ে শুনছেন আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোশ্চেন যদি থাকে আমি ইনশাআল্লাহ সামনের ক্লাসে কভার করার চেষ্টা করব।
সবাইকে অনেক থ্যাঙ্কস ধৈর্য সহকারে শোনার জন্য। এবং এটা তো অবশ্যই ইউটিউবে যাবে, এবং এটা যদি একটু রিকারেন্টলি আরেকবার একটু দেখা যায়, স্লাইডটা প্রথমে বারবার করে শোনা যাবে, তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো গ্র্যাব করা যাবে ইজিলি, কোনো ব্যাপার না। আমরা সবাই মোটামুটি থাইরয়েড টেস্ট গুলো হ্যান্ডেল করি, সো এটা কোনো মানে ইনফরমেশন অনেক বেশি হয়ে থাকলেও সমস্যা নাই, এগুলো আমরা তাড়াতাড়ি ইয়ে করে ফেলতে পারবো। তো আজকের মতো আমি শেষ করে দিচ্ছি, সবাইকে অনেক থ্যাঙ্কস।